150 অধিক ছাত্রছাত্রীদের সামনে মেয়েলি নরম হাতের শক্ত থাপ্পড় গালে পড়ার সাথে সাথে নিস্তব্ধ হইচই সৃষ্টি হয় পুরো ক্যাম্পাস জুড়ে। কলেজে রাজনৈতিক ছাত্র ইউনিয়নের হেড, মেজাজি যুবকের মুখোমুখি দাঁড়িয়ে আছে এক অষ্টাদশী যুবতী, যার চোখে মুখে চাপা ক্ষোভ, ঘৃণা। যুবকের প্রতি তীব্র রাগের বশে অবাঞ্ছিতভাবে নেওয়া তার পদক্ষেপের কারণ কি? অ্যাম্বুলেন্সের তীব্র কটু শব্দে মুখরিত কোলাহলপূর্ণ সড়ক। লাল নীল আলো জ্বালিয়ে আশপাশের গাড়িকে বার্তা দেয় তাদের কাঙ্ক্ষিত গাড়ির জন্য জায়গা দিতে। কিন্তু ব্যস্ত মানুষদের দল এতেও যেন বিরক্ত। হায় পৃথিবী! গাড়ির কালো ধোয়া মুখের সামনে থেকে হাত নাড়িয়ে সরিয়ে দিতে চায় সদ্য পদার্পণ করা অষ্টাদশী যুবতী। কাঁধে ঝোলানো ব্যাগ কিছুটা টেনে বুকের মাঝে হাত রেখে নিজেকে সালমে দোয়া পড়ে ভালো কামনা করে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অসুস্থ মানুষটির জন্য। এটা যুবতীর অভ্যাস বলা যায়। কারোর সামান্য দুঃখ, কষ্টে তার হৃদয় আহত হয়। একবার হাত উঠিয়ে সময় দেখে, ইস, দেরি হয়ে গেছে ভীষণ। কলেজের প্রথম দিনেই দেরি। যুবতী হাঁটার তীব্রতা বাড়িয়ে দেয়। এরই মাঝে টোট ব্যাগের মধ্যে থাকা মুঠো ফোন বেজে উঠলে কপাল কুঁচকায় যুবতী। হাতড়ে ফোন বের করে চোখের সামনে ধরে। স্ক্রিনে জ্বলজ্বল করছে, লাউড স্পিকার, নামটা। কানে ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি তড়িঘড়ি কণ্ঠ। সরি সরি সরি, বিশ্বাস কর অ্যালার্ম দিয়েই ঘুমিয়েছিলাম। সারা রাত এক্সাইটমেন্টের জন্য ঘুম ধরা দেয়নি চোখে। তারপর কখন ঘুমিয়েছি টের পাইনি একেবারেই। অ্যালার্ম, ফোনের আওয়াজ কিছুই শুনতে পাইনি আমি। যুবতী রেগে বলে, তা কেন শুনবি? ঘুমাস তো হাতি ঘোড়া বেচে। 4 জন একসাথে ফার্স্ট কলেজ অ্যাটেন্ড করার কথা ছিল আর হচ্ছে কি? আমি রেডি প্রায়। বেরাচ্ছি। আরও 2 জনের খবর তুই জানিস। আচ্ছা বাই। কল কেটে দেয়। ব্যাগের মধ্যে পুনরায় ফোন রেখে ফুটপাত ধরে চলতে থাকে। মেজাজ আজ কিছুটা খারাপ হয়ে আছে যুবতী নারীটির। কলেজের প্রথম দিন নিয়ে তাদের নানান পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। অবশ্য এতে যথাযথ কারণ আছে। আপা একটা ফুল নাও, 10 টাকা মাত্র আপা। ঘোর কেটে সামনে তাকাতেই দেখল 1-9-10 বছরের বালিকা ছোট বালতি ভর্তি লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট মায়াবী চেহারায়, জামায় লেগে আছে ময়লার প্রলেপ। নিশ্চিত এই প্রলেপের পিছে মেয়েটির সৌন্দর্য লুকিয়ে আছে। মায়া হয় যুবতীর। সামান্য হেসে বলে, কি নাম তোমার? ফুলি। বাহ, তোমার নাম তো ঠিক তোমার মতো। লাজুক হেসে মাথা নুইয়ে ফেলে ফুলি। অতঃপর আবার আশা রাঙা চোখে তাকিয়ে যুবতীর উদ্দেশ্যে বলল, আপা ফুল নেবে না? নেব, যদি তুমি আমার দেওয়া টাকায় কিছু কিনে খাও, তাহলে নেব। ফুলি, চোখ চিকচিক করে ওঠে, মাথা নাড়িয়ে বলে, খাবো আপা। তাহলে দাও 3টে গোলাপ। ফুলি উচ্ছ্বাস মনে বেছে বেছে সুন্দর থোকা 3টে লাল গোলাপ এগিয়ে দেয় যুবতীর দিকে। পরিবর্তে নিজের মানি ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে ফুলির হাতে দিতেই মেয়েটি আনন্দে হয়রান হয়। পুরোটা? হ্যাঁ পুরোটা তোমার। যুবতীর উত্তর শুনে ফুলি প্রফুল্লতার সাথে ধন্যবাদ জানিয়ে দৌড়ে চলে যায়। কিন্তু মুহূর্তেই ঘটল এক লোমহর্ষ করা ঘটনা। রাস্তার মাঝ বরাবর রক্তের স্রোত বয়ে গেল। লাল তাজা গোলাপ অবহেলায় ছড়িয়ে পড়ল সড়কময়। যুবতী কেঁপে উঠল। বুকের ভেতর ছুটে গেল দমকা বাতাস। চোখ বড় বড় করে রাস্তায় তাকাতেই রক্তকণিকা ধপ ধপ করে উঠল। ভারী নিঃশ্বাস নিতে নিতে ছুটে গিয়ে রাস্তায় বসে পড়ে যুবতী। কম্পনরত হাতে ফুলির রক্তে রঞ্জিত মাথায় হাত রেখে চেঁচিয়ে ওঠে, ফুলি, ওঠো। আল্লাহ, এটা কি হয়ে গেল? কেউ হেল্প করুন প্লিজ। দয়া করুন, ওর কিছু হয়ে যাবে। চারিপাশে তাকিয়ে আহাজারি করল যুবতী। চোখ থেকে জলধারা বয়ে চলল বাধাহীনভাবে। শুকনো ঢোক গিলে কিছু খোঁজার চেষ্টা করল। পিছন দিকে দৃষ্টি ফেলতে দেখতে পেল লাল গাড়ি, জ্বলজ্বল করছে কালো ইংরেজি অক্ষরের লেখা। মস্তিষ্কে গেঁথে নিল সেই কাঙ্ক্ষিত নাম্বার। রাগে ক্ষোভে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো অন্তরে। ধিক্কার জানালো গাড়ির মধ্যে বসে থাকা পাষাণ মানুষটাকে। গাড়ির পিছে ছুটে চলা মানুষগুলি পুনরায় ফুলি নামক আহত মেয়েটার কাছে এলো। ধরাধরি করে সবাই টেনে তুলল ফুলিকে। যুবতীও রাস্তা থেকে উঠে ধীর পায়ে অগ্রসর হলো। পা দুটো কাঁপছে তার, গা গুলিয়ে উঠল। রক্তে তার আতঙ্ক, যাকে ইংলিশে ব্লাড ফোবিয়া বলে। থাকতে না পেরে রাস্তার পাশে গোড় গোড় করে বমি করে দিল সে। হাঁপিয়ে নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে ওয়াটার বোতল বার করে মুখে পানির ছিটা দিতেই চোখ দুটো জ্বলে উঠল। রাগে চোয়াল শক্ত হলো তার। কোনোরকম নিজেকে সামলে একটা অটোতে উঠে বসল। কোথায় যাবেন? পুলিশ স্টেশন। ড্যাশ 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 ড্যাশ। খাকি পোশাক পরিহিত অসংখ্য পুলিশের আনাগোনা আশেপাশে। নানান মানুষ নানান রকম বিচার নিয়ে হাজির হয় এখানে। কিন্তু কয়জন সঠিক ন্যায় পায় তা অজানা কিংবা হাতে গোনা।
কথাগুলি ভেবে তাচ্ছিল্য হেসে অটো থেকে নেমে আসে যুবতী। ভাড়া মিটিয়ে এগিয়ে যায়। পুলিশ থানার মধ্যে প্রবেশ করে এক হাবিলদারকে জিজ্ঞাসা করে, রিপোর্ট লেখাবো কোথায়? হাবিলদার দাঁত বের করে হেসে বলে, সবাই এখানে রিপোর্টটি লেখাতে আসে। তো এটা কি কোনো 5 স্টার রেস্টুরেন্ট যে খেতে আসবে? সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়ের কথা শুনে হাবিলদারের হাসি থেমে যায়। আঙ্গুল দ্বারা ইশারা করে বলে, ওখানে। যুবতী ধপ ধপ পায়ে হেঁটে যায় সেদিকে। একজন পুলিশ অফিসার চেয়ারে বসে কিছু ফাইল দেখতে ব্যস্ত। সামনে কারোর উপস্থিতি পেয়ে মাথা তুলে তাকায়। দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলবে, কমপ্লেইন লেখাব। বসো। যুবতী চেয়ার টেনে বসে, কাঁধের ব্যাগ কোলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলে, একটা লাল গাড়ি, নাম্বার K01C69 তারা চিহ্ন 4। তারা চিহ্ন রাস্তা হতে এক পথ শিশুকে আহত করে পালিয়ে যায়। আহত হওয়া মেয়েটির নাম ফুলি। রাস্তায় ফুল বেচে সে। আমি এর বিরুদ্ধে আইনি কঠিন পদক্ষেপের আর্জি জানালাম। আশা করি সঠিক ন্যায় পাব। পুরো রিপোর্ট লেখার পর শেষে দাড়ি টেনে মাথা তুলে একবার মেয়েটির দিকে তাকায় ইয়াজ আনসারি। বয়স কত হবে? এই 29। ক্যারিয়ার কিংবা চলমান যুবক বয়সে এরকম স্পষ্ট ভাষাধারী মেয়ে কখনোই দেখেনি সে। এই প্রথম মনের অজান্তেই কাউকে ভালো লাগলো তার। গলা কেশে নিজেকে সংযত করে গম্ভীর স্বরে বলল, উই ট্রাই আওয়ার বেস্ট। নাম? আমার, জি, উম্মে তানিয়া খান। মনে মনে ইয়াজেই নামটি কয়েকবার উচ্চারণ করল। অতঃপর পেনের সাহায্যে নামটি রিপোর্টের নিচে লিখে আবারও তানিয়ার দিকে তাকিয়ে বলল, ফোন নাম্বার? তানিয়া ভ্রু কুঁচকে বলল, নাম্বার কেন লাগবে? ফর্মালিটি, কোনো রকমের ইনফরমেশন জানতে লাগবে আপনার নাম্বার। তানিয়া কিছুক্ষণ ভেবে নাম্বারটি বলল। অতঃপর উঠে গেল সেখান থেকে। ইয়াজ কিছুক্ষণ তানিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল, অতঃপর ছোট্ট কাগজে লেখা নাম্বার নিজের ফোনে সেভ করে নিল। ইয়াজ কাজটি করে সামান্য অপরাধ বোধ করলেও মনে মনে বলে উঠল, 3.5 বছরের প্রফেশনে কখনো খারাপ কাজ করিনি। হারাম, ঘুষ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু আজ একটু ভুল করতে মন চাইল, মিঠে ভুল। ড্যাশ 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 ড্যাশ। কলেজের গেটের কাছে এসে হাজির হলো শিফা। চোখ মুখ কুঁচকে ফেলল সে। আজ সে অনেক লেট। কলেজের প্রথম দিনেই দেরি করতে চায়নি সে। কিন্তু ওই যে কপাল। প্রথমে ঘুম থেকে উঠতে লেট, তারপর যানবাহনে, রাস্তার জ্যামের জন্য লেট। হাতের মুঠো ফোন তুলে তানিয়াকে কল দেয়। এই নিয়ে প্রায় 12 বার কল করল তানিয়াকে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। এবার রাগ হলো শিফার। লম্বা শ্বাস টেনে রাস্তার দিকে তাকাতে দেখল তানিয়া ভাবলেশীন ভাবে কলেজ গেটের মধ্যে ঢুকছে। শিফা ছুটে গিয়ে তানিয়ার বাহু নাড়িয়ে বলে, এই তোর ফোন কই? কতবার কল করলাম, রিসিভ করলি না কেন? আচ্ছা, তোর এত দেরি হলো কিসের জন্য? তোর তো আগে আসা উচিত। তানিয়া এবার মাথা তুলে শিফার চোখের দিকে তাকাতেই শিফা অবাক হয়। তানিয়াকে কেমন ক্লান্ত লাগছে। শিফা কিছু বলতে নিলেই দেখতে পায় তানিয়ার গোলঘিয়া রঙের কাপড়ে রক্তের ছাপ। শিফা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, তানি, কি হয়েছে তোর? এরকম দেখাচ্ছে কেন তোকে? আর আর এই রক্ত? কিসের রক্ত এটা? তোর কিছু হয়েছে? তানিয়া দুই দিকে মাথা নাড়ায়। শিফা কিছুটা শ্বাস ছাড়ে। অতঃপর তানিয়াকে টেনে তার কাছে নিয়ে এসে বলে, পিরিয়ড হয়েছে তোর? উদ্ধৃতি চিহ্ন। না, তাহলে প্লিজ বল, আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। তানিয়া ভারী শ্বাস ছাড়ে। অতঃপর শিফাকে সব খুলে বলে। যা শুনে শিফার ও প্রচুর খারাপ লাগা কাজ করে। আচ্ছা, প্রথমে ওয়াশরুমে যাই চল। সামান্য ফ্রেশ হয়ে তারপর ক্লাসে যাব। তানিয়াও সম্মতি দেয়। দুই জনে ফ্রেশ হয়ে আবারও ক্যাম্পাসে আসে। শিফার নাকি খিদে পেয়েছে, তাই ক্যান্টিনে এসেছে তারা। একটা টেবিলে বসে স্যান্ডউইচ অর্ডার দেয়। খাবার আসলে তারা খাওয়া শুরু করে। তানিয়া খেতে খেতে বলে, দিয়ার কি খবর? কবে আসবে ওর আপি বাড়ি থেকে? শিফা স্যান্ডউইচ চিবুতে চিবুতে বলে, ওর আপি একা বাবুকে ক্যারি করতে পারে না, তাই তো বাবু হওয়ার পর থেকেই ও সেখানেই। 2-1 দিনের মধ্যে চলে আসবে বলল তো। সেটাই। আর রেশম? খাট থেকে পড়ে পায়ে চোট লাগিয়ে বসে আছে স্টুপিডটা। তানিয়ার কথায় শিফা কিছুটা হেসে ওঠে। তানিয়াও সামান্য হাসে। তারা 4 বান্ধবী এক অপরের পরিপূরক। সেই ন্যাংটা কালের বন্ধু তারা। স্কুল থেকে তারা একসাথে। তাদের কথার মাঝেই একদল মেয়ে তাদের টেবিলের সামনে এসে হাজির হয়। তানিয়া, শিফা কিছুটা ভ্রু কুঁচকে তাদের দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন আপি? কোন ইয়ার? ফার্স্ট। বাহ, আজ তাহলে তোমাদের প্রথম দিন কলেজে? তাহলে ক্লাস না করে বসে আছো কেন? সেটা আমাদের ব্যাপার। শিফার কথায় মেয়েগুলো কিছুটা হেসে ওঠে। বলে, তাই নাকি? কিন্তু ক্লাস না করে এখানে বসে থাকার জন্য তো তোমাদের শাস্তি পেতে হবে।
তানিয়া তাদের থামিয়ে বলে, এইগুলো কি বলছেন আপনারা? আমাদের ক্লাস আমার বুঝে নেব। আর ক্যান্টিনে বসে আছি, নিশ্চয়ই আড্ডা দিতে নয়। তানিয়ার কথায় মেয়েগুলি পুনরায় হেসে বলে, হু, এই সব বললে তো হবে না। ফার্স্ট ডে উপলক্ষে তোমাদের একটা স্মরণীয় ঘটনা উপহার দেব না? এটা কি হতে পারে? কি বলতে চান? শিফা ভ্রু কুঁচকে প্রশ্ন করতেই মেয়েগুলির মধ্যে একজন বলে, আমাদের সাথে আসো। আমি? হ্যাঁ তুমি, কি নাম তোমার? শিফা হোসেন। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই তারা শিফাকে নিয়ে যায়। তানিয়াকে তাদের মধ্যে থেকে 2 জন পাহারা দেয় যাতে তানিয়া শিফার পিছে না যায়। শিফা কে একটা রুমের সামনে এসে দাঁড় করায় তারা। অতঃপর শিফা কে কিছু একটা শিখিয়ে দিতেই শিফার আত্মা শুকিয়ে যায়। বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে বলে, না না আপি এটা আমি পারবো না। উদ্ধৃতি চিহ্ন। আমাদের না বলার পরিণাম জানো। সোজা কলেজ থেকে আউট। তুমি কি চাও তোমার কলেজ জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাক? না, তাহলে ওটাই করো যেটা আমরা বললাম। কিন্তু শিফার কথা শেষ হওয়ার আগেই তাকে ঠেলে রুমে ঢুকিয়ে দিয়ে দরজা ভিড়িয়ে চলে যায় তারা। এদিকে শিফা ভিতর থেকে বাহির পর্যন্ত কাঁপছে। চঞ্চল প্রকৃতির মেয়ে হলেও যথেষ্ট শালীন ভাবনার অধিকারী শিফা। কলেজের প্রথম দিনেই এরকম একটা বিকট পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানা থাকলে সে আজ আসতি না। এখন সে যেই কাজ করতে চলেছে তা সে কখনোই করত না যদি সেই অসভ্য মেয়েগুলি শিফাকে কলেজ ছাড়ার হুমকি না দিত। এত দিনের কষ্টের ফল এই কলেজ। এই কলেজে পড়া তার ইচ্ছে, তাই তো সবটা হজম করছে সে। শিফা কোনো রকম চোখ খুলে সামনে তাকায়। তার ঠিক 6 হাত সামনে এক যুবক দাঁড়িয়ে আছে পিছন ফিরে। উচ্চতায় শিফার 2 গুণ হবে হয়তো। লম্বা, প্রশস্ত দেহ, পরনে ওভার সাইজ শার্ট, ডেনিম প্যান্ট। শিফার পাখি সমান অন্তর দুলে উঠল। শুকনো ঢোক চিপে, পা টিপে টিপে এগিয়ে গেল সেথায়। কম্পনরত কণ্ঠে বলল, শুনবেন। যুবকটি পিছন ফিরতেই শিফা করে বসে সেই বিশ্রী কাণ্ড। পায়ের পাতা উঁচিয়ে ঠোঁটের সামান্য স্পর্শ করে সেই যুবকের হালকা দাড়ি যুক্ত চিবুকে। নিজের বেহা কাজ কে পরিণতি দিয়ে যেই না পালাতে যাবে অমনি তার হাতের কবজি ধরে ফেলে সেই কাঙ্ক্ষিত যুবক। চওড়া হাতের দৃঢ় থাবায় শিফার নাজুক কবজি ভেঙে যাওয়ার পথে। শিফার অন্তর আত্মা শুকিয়ে এইটুকু। শুকনো ঢোক গিলে, ভারিক্কি নিঃশ্বাস ত্যাগ করে হুড়হুড় করে বলে, আমায় মারবেন না দয়া করে। আমি কিছুই ইচ্ছে করে করিনি। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। ওই বড় আপি গুলো আমায় এটা করতে বলেছিল। আমি না করেছিলাম শুনিনি তারা। বলে, ওদের বলা কাজ না করলে কলেজ থেকে আউট করে দেবে। আমি সত্যি বলছি, মিথ্যা বললে আমার কান গরম হয়ে যায়। এক নিঃশ্বাসে কথাগুলি বলে থামল শিফা। তার নাক টানার শব্দে পরিবেশ অশান্ত। এদিকে এতক্ষণ নারী কণ্ঠে বলা এই সমস্ত কথাগুলি শুনে আগুন সমান রাগ পানি হলো সেই কাঙ্ক্ষিত যুবকের। তার 28 বছরের জীবনের এই প্রথম কোনো কিছুর উপর আগ্রহ কাজ করল। বিশেষ করে নারী বিষয়ক ব্যাপারে। তার সামনে দাঁড়িয়ে রীতিমতো কাঁপতে থাকা ছোট্ট এই মেয়ের প্রতি কৌতূহল সৃষ্টি হয়। নিজের দেহে কোনো মেয়ের সামান্য হাতের স্পর্শ সহ্য করতে না পারা যুবক আজ কারোর ঠোঁটের চুমুতে তব্ধা খেয়ে রইল। কিছুই করতে পারছে না সে। তার ভিতরের সত্তা খলবলিয়ে উঠল। আজ পুরুষ সত্তা তীব্র বিরোধিতা করছে তার সাথে। কঠিন ব্যক্তিত্ব যেন উবে গিয়ে হাজির হলো এক আলাদা অবয়ব। কি হলো তার আজ? কি ভেবে সে শিফার স্কার্ফের উপর থেকেই তার কানে হাত রাখল। এদিকে শিফা হতবাক, এইবার নিজের পূর্ণ দৃষ্টি মেলে সামনের যুবকের দিকে তাকাতেই চোখ দুটো মার্বেল হয়ে গেল। গোল গোল নিগুড় আঁখি, গমের রং বিশিষ্ট গায়ের রং, খোঁচা দাড়ি, সুঠাম স্বাস্থ্য, বিশাল দেহ। শিফা রীতিমতো ঘামছে। ভীতু নজরে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানবটির দিকে। তার ভীতি বাড়িয়ে দেওয়ার জন্য সেই মানবের কিছু বাক্যই যথেষ্ট ছিল। এই কানটা ছিঁড়ে দাও আমায়। ধরে দেখি গরম নাকি ঠান্ডা। কথাটা শোনার সাথে সাথেই শিফা যেন হুঁশ হারায়। বড় বড় 2 চোখের আকার ধীরে ধীরে বুজে আসে। শরীর ছেড়ে পড়ে যাওয়ার আগেই তাকে আগলে নেয় লম্বা মানব হাত। শিফার মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ভীতু হামিংবার্ড, এইটুকু দেহ নিয়ে হাতির কানে সুরসুরি দিতে এসেছ। তুমি তো ফেসেছ মেয়ে। আগলে তুলে নিল কোলে। ভ্রু কুঁচকে নিজের দিকে তাকায় সেই যুবক। অচেতন শিফার মুখের দিকে তাকিয়ে বিড় করে আওড়ায়, আরিশ শাহরিয়ার, যে পিচ্ছিল সড়কের আশেপাশে যেতেও নাক সিটকাতিস, সেই সড়কের মাঝ বরাবর দাঁড়িয়ে এখন তুই। লাইক সিরিয়াসলি। আরিশের চোখ মুখে ফুটে উঠল এক অদ্ভুত ভাব। যেরকম ভাব ফুটে ওঠে খেলার মাঠে। সামনে বিরোধী দল, সেই দলের চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের সর্বোচ্চ উত্তেজনার সাথে ম্যাচ জিতে যাওয়া।
এখন যেন সে নিজেকেই চ্যালেঞ্জ ছুড়ল, জিতলে এই ভীতু হামিংবার্ড তার, আর যদি হেরে যায় তাহলে কেড়ে নেবে। ড্যাশ 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 ড্যাশ। তানিয়ার আগে অগ্নিশর্মা হয়ে উঠেছে। মেয়েগুলি তাকে ঘিরে রেখেছে মাছির মতো। চেয়ার ছেড়ে উঠতে পর্যন্ত দিচ্ছে না। এদিকে সে চিন্তায় শেষ। শিফা সেই যে গেছে এখনো এলো না। ভারী কি নিঃশ্বাস ফেলে শটান দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, এইবার বাড়াবাড়ি হচ্ছে, সামনে থেকে সরুন। মেয়েগুলি টিস কণ্ঠে বলে, বাবা মেয়ের তো বেশ রাগ, তো খুকুমনি না সরলে কি করবে? প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন। তানিয়ার রুক্ষ কণ্ঠে মেয়েগুলি কিছুটা হলেও ঘাবড়ে যায়। কিন্তু বুঝতে দেয় না। তানিয়া টেবিলে রাখা নিজের আর শিফার ব্যাগ হাতে তুলে পাশের চেয়ারে ধাক্কা দিয়ে সরিয়ে হনহন করে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে। তার বুকটা ধুকপুক করছে। তার বান্ধবীকে সে চেনো, বড় বড় কথা বলে ঠিকই কিন্তু ভিতর শেষ মেয়েটা। সামান্য পোকামাকড়ে ভয় পেয়ে দোয়া ইউনুস পড়তে শুরু করে মেয়েটা, কুকুরে তার ফোবিয়া, একা থাকতে পারে না। তানিয়া নিজেও যে প্রচুর সাহসী তা না হলেও শিফার থেকে তার ব্যক্তিত্ব অনেকটাই আলাদা। ক্যাম্পাসের সামনে এসে দাঁড়িয়ে এদিক সেদিকে তাকায় তানিয়া। শিফার অস্তিত্ব নেই আশেপাশে, মেয়েটা গেল কই? অত্যাধিক চিন্তায় যখন কাহিল তানিয়া, সে মুহূর্তে তার চোখ পড়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশমান গাড়ির দিকে। গাড়িটা দেখার সাথে সাথেই তানিয়া রাগ তীর তীর করে বাড়তে শুরু করে। কিছু মুহূর্ত পরেই গাড়ি থেকে বেরিয়ে আসে এক সুদর্শন যুবক। পরনে সাদা পাঞ্জাবি, ডেনিম প্যান্ট যা টাকনুর উপর পর্যন্ত গোটানো। চোখের সানগ্লাসটা অত্যন্ত স্টাইলের সাথে খুলে পাঞ্জাবির পকেটে আটকে রাখে। কানে ধরা ফোন অন্য কানে নিতে নিতে গাড়ির দরজা বন্ধ করে সে। তার পোশাক এবং আচরণে এটা নিশ্চিত যে যুবকটা খুবই আভিজাত্য বাড়ির ছেলে। কথাটি ভেবে তানিয়া নাক সিটকায়। আভিজাত্য শুধু পোশাক পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু অন্তর কয়লার থেকেও বেশি কালো। তানিয়ার চোখের সামনে ভেসে ওঠে ফুলির রক্তে রঞ্জিত দেহ। ধপ করে আগুল জ্বলে মাথায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। একেবারে যুবকের মুখোমুখি দাঁড়ায় তানিয়া। যুবকটি ফোনে কথা বলতে বলতে তানিয়ার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। ভ্রু কুচকে, ঘোলাটে মনির চোখ ছোট ছোট করে কিছু বুঝে ওঠার আগে তার শুভ্র গালে নরম হাতের দৃঢ় থাপ্পড় পড়ে। যুবকটি হতভম্ব হয়ে রয়। অকাঙ্ক্ষিত এই ঘটনা তার মস্তিষ্কে ঠাউর করতে বেশ সময় লাগে তার। এরই মধ্যে শোনা যায় সামনে দাঁড়িয়ে থাকা গোলজামা পরা মেয়ের মিষ্ট শক্ত কণ্ঠস্বর। হাতে গাড়ি পেলে নিজেকে পাইলট মনে করেন তাই না? রাস্তাটাকে আকাশ ভেবে নিজের গাড়ি নামক হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যান। রাস্তার মানুষকে তখন মানুষ বলে মনে হয় না। কিভাবেন আপনি নিজেকে নিজে? বড়লোক বাপের উচ্ছন্নে যাওয়া সন্তান। আপনাদের মতো মানুষদের চুলে চড়ানো উচিত। ক্রাইম করে পালিয়ে যাওয়া এক ক্রিমিনাল আপনি। এক্সিডেন্ট করে তো পালিয়ে গেলেন, একবারও পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করেছেন যে, যাকে আপনি আঘাত করে পালিয়ে যাচ্ছেন তার অবস্থাটা কেমন? আসলে কি বলুন তো, সবটাই শিক্ষা, আর আপনার শিক্ষার ত্রুটি আছে। কথাগুলি বলে থামল তানিয়া। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শরীর কাঁপছে তার। এত রাগ তার কখনোই হয়নি, এরকম সাহস সে কোনো কালেই দেখায়নি। আজ যেন তার মাঝে রাগের রানী ভর করেছে। এদিকে নরম হাতের দৃঢ় থাপ্পড় খাওয়া যুবকটি ক্রোধ থরথর করে কাঁপছে। তার শিরা উপশিরা ধপ ধপ করে জ্বলছে। কপালের রগগুলি ফুলে উঠেছে। চোয়াল শক্ত করে নিজের চোখের আগুন দ্বারা ভস্ম করছে সামনে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী যুবতীকে। ক্যাম্পাসে উপস্থিত প্রতিটা ছাত্র ছাত্রী অবাক হয়ে দেখল সমস্ত ঘটনা। তারা একে অপরের কানে কানে কি যেন বলা কওয়া করছে। তানিয়ার সাহস দেখে তারা হতবাক। মেয়েটার দম আছে। কলেজে রাজনৈতিক ছাত্র ইউনিয়নের হেড তাহসিন আহমেদ বুখারী। স্বভাবে রুক্ষ, একখরা। নিজের রূপে রমণীদের চক্ষু শীতল করলেও স্বভাবে রুক্ষতার জন্য অনেকেই তাকে এড়িয়ে চলে। আর ছেলেরা ভয় থাকে। তাহসিন আহমেদ বুখারী মেজাজি বটে। কখন কি করে বসে তার ঠিক নেই। এখন যেমন ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা সমস্ত ছাত্র ছাত্রীদের কৌতূহল হচ্ছে, তাহসিন আহমেদ বুখারীর পদক্ষেপ কি হবে এই রমণীর প্রতি। এই মেয়েটা তার সম্মানে আঘাত করেছে, যে ছেলে নিজের কথার খেলাপি পছন্দ করে না। সেখানে তার সম্মানে আঘাতকারী মানুষের সাথে তার ব্যবহার কিরূপ হবে তা দেখার জন্য যেন উৎসাহিত সকলের চক্ষুদয়। তানিয়া আর এক সেকেন্ড দাঁড়ায় না। পাশের গেট হতে কলেজের মধ্যে প্রবেশ করে। তার বান্ধবী কোথায়? শিফা। চোখে মুখে পানির সামান্য ছিটা পড়তেই মিট মিট করে চোখ খুলে তাকালো সে। নিজেকে অচেনা জায়গায় দেখেই ঘাবড়িয়ে গেল। হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসে সামনে তাকাতেই দেখল একজন পুরুষ ঠিক তার সামনে চেয়ার টেনে বসে। শিফা শিউরে উঠল, কাপা কাপা কণ্ঠে বলল, কে আপনি? আমি কোথায়? আরিশ সামান্য হেসে শিফার মুখের সামনে ঝুঁকে বলল, তোমার বাপের এখনো না হওয়া জামাই আমি।
আহাম্মকের মতো তাকিয়ে রইল শিফা। তার মাথায় কিছুই ঢুকল না। অতঃপর মস্তিষ্ক সচল হল। মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। ভয়ে আত্মা শুকিয়ে গেল মুহূর্তেই। তাহলে কি লোকটা তাকে আটকে রেখেছে? আরিশ আবারও গমগমে সুরে বলল। নাম কি? শিফা নাক টেনে বলে, শিফা হোসেন। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। বাহ, কলেজের প্রথম দিনেই মন্দ কাজ। শিফা এবার কেঁদে দেবে ভাব। দুই দিকে অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। আরিশ গম্ভীর স্বরে বলে, তোমার করা কাজের জন্য আমি তোমাকে কিরূপ শাস্তি দিতে পারি, তার কোনো আইডিয়া আছে? শিফা এবার হু হু করে কেঁদে ফেলে। কান্নারত কণ্ঠে বলে, আমি বাজে মেয়ে না, বিশ্বাস করুন। আমি ওটা করতে চাইনি। আমি খারাপ না। আরিশ মনে মনে এনজয় করে শিফার কান্না। মেয়েটার কান্না তাকে এক অদ্ভুত আনন্দ দিচ্ছে। মেয়েটা আদুরে, ঠোঁট ফুলিয়ে করা কান্না তাকে আরো আদুরে করে তুলছে। এদিকে শিফা ভয় শেষ। আরিশের দৃঢ় ব্যক্তিত্ব তাকে অস্থির করছে। না চাইতেও মানুষটাকে তার ভীষণ ভয় হচ্ছে। তার বেহা কাজের জন্য সামনে বসে থাকা শক্তপোক্ত পুরুষটির কাছে তাকে এক আছাড় মারা কোনো বৃহৎ ব্যাপার নয়। আরিশ শিফার দিকে গভীর দৃষ্টিপাত করে বলে, শাস্তি তোমার কাম্য। আমাকে চুমু দেওয়ার ভয়ানক অপরাধ করেছ তুমি। শিফা এবার লজ্জায় শেষ। কান্না থেমে এখন সে ফুপাচ্ছে। মাথা নত, ভারী নিঃশ্বাস। সব মিলিয়ে শিফার অবস্থা কাহিল। সে চাইছে এখান থেকে পালাতে, যা অসম্ভব। শিফা কাপা কাপা কণ্ঠে বলে, কি শাস্তি? আমি কিন্তু আমার কান দেব না। আরিশ খানিক ভরকে গেল। মেয়েটা তার কথা সত্যি মনে করেছে। ইন্টারেস্টিং। আরিশ গা এলিয়ে দায়সারা ভাবে বলে, দাসত্ব, যতদিন এই কলেজে তুমি পড়বে ঠিক ততদিন আমার দাসী হিসাবে নিযুক্ত করলাম তোমায়। আমার কথার সামান্য হেরফের হলে। শিফা এবার মাথা তুলে তাকায়। শুকনো ঢোক গিলে মৃদু স্বরে বলে, হেরফের হলে কি করবেন? চুমু কি তুমি একাই দিতে জানো? শিফা আতকে উঠে। দুই হাত দিয়ে নিজের ওড়না খামচে ধরে। আরিশের কথার সারমর্ম বুঝতে পেরে চোখকোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। আরিশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রুমের মাঝে থাকা টেবিল হতে একটা বই হাতে তুলে নেয়। শিফার দিকে না তাকিয়েই বলে, চলে যাও। জি, আউট। শিফা যেন এই আশায় ছিল। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিশ চুপচাপ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে এতক্ষণ কি বলল বা করল তার জানা নেই, শুধু বুঝেছে তার মন চেয়েছে। ড্যাশ 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 ড্যাশ। শিফাকে করিডোর হতে দৌড়ে আসতে দেখে তানিয়ার জান ঠান্ডা হলো। তার চিন্তায় ডুবে থাকা মন শান্ত হয়। শিফা তানিয়াকে দেখেই ছুটে তার কাছে আসে। হাঁপাতে থাকে অবিরাম। তানিয়া তাকে পাশের বেঞ্চে বসিয়ে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, কি হয়েছে? শান্ত হয়ে পানি খা। শিফা পানি খেয়ে শান্ত হওয়ার চেষ্টা করে। তানিয়া বলে, খুলে বল। সবটা। কি করিয়েছে ওরা তোকে দিয়ে? শিফা ঢেকুর গিলে সবটা খুলে বলে তানিয়াকে। এদিকে তানিয়া সবটা শুনে অবাক। এইটুকু সময়ে এত কিছু হয়ে গেল। তানিয়া দাঁতে দাঁত পিষে বলে, কেমন ছেলে সে? যাদের শাস্তি দেওয়ার কথা তাদের না দিয়ে তোকে শাস্তি দেয়। দাঁড়া, কাল আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাব। সব কয়টার নামে কমপ্লেইন করব। যদি কিছু হয়, কি হবে? তুই কি ইচ্ছা করে চুমু দিয়েছিস? ইস, তওবা, না না, তাহলে ভয় কিসের? শিফা কিছুটা সাহস পায়। কিছুক্ষণ পর তাদের দিকে এগিয়ে আসে তাদেরই ক্লাসের কিছু বান্ধবী। তানিয়া তাদের দেখে জিজ্ঞাসা করে, আজ আর ক্লাস হবে না? না, মাত্র একটা ক্লাস হয়েছিল, তাও আবার নাম জিজ্ঞাসা করেছে। কাল থেকে ফুল ক্লাস হবে বলেছে। ওহহ, আচ্ছা। বান্ধবী গুলি চলে যায়। তানিয়া বলে, আর বসে থেকে কি লাভ? বাড়ি চল। আজ আমাদের সাথে যা হলো তা সিনেমায়ও হয় না। তুই কি ভাবে জানলি? তুই তো সিনেমাই দেখিস না। তানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কে বলেছে? আমি দেখি। তাহলে ডিডিএলজে এর ফুল ফর্ম বল দেখি। তানিয়া কিছুক্ষণ ভেবে বলে, দাদি দাদুর লেগেছে ঝগড়া। ড্যাডি ডাডুর লেগেছে যোগরা। শিফা হতভম্ব হয়ে রয় তানিয়ার দেওয়া ফুল ফর্ম শুনে। ভাগ্যিস শাহরুখ খান বাংলা বোঝে না, না হলে নির্ঘাত সে তানিয়াকে গুলি করত তার আইকনিক মুভির নামের 12টা বাজানোর জন্য। ড্যাশ 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 ড্যাশ। ক্রোধে কাঁপতে থাকা কঠিন পুরুষালী হাতের থাপ্পড় খেয়ে কিছু দূর ছিটকে পড়ল রেহান নামক 23 বছরের ছেলেটি। হ্যাংলা পাতলা ছেলেটি থাপ্পড়ের বেগ সামলাতে না পেরে ব্যাপকভাবে থরথর করছে। কিছু মুহূর্ত পরেই পিছু পুলিশ এসে ছেলেটিকে টেনে নিয়ে গেল। ইয়াজ আনসারি কিছুক্ষণ স্থির থেকে সামনে দাঁড়িয়ে থাকা যুবকের উদ্দেশ্যে বলে, শান্ত হন তাহসিন আহমেদ, চেয়ারে বসুন প্লিজ, আপনার সাথে কিছু কথা আছে। তাহসিন চোয়াল শক্ত রেখে চেয়ার টেনে বসে। বদমেজাজি স্বভাবের বসে সে নিজেকে মোটেই ঠিক রাখতে পারছে না।
প্রথমে ওই নাকুচু লাদা মেয়েটির থাপ্পড় আর দ্বিতীয় পুলিশ হতে তার ডাক। সব মিলিয়ে তাহসিন যে কিভাবে নিজেকে সংযত রেখেছে তা শুধুমাত্র সে আর তার খোদা জানে। এদিকে ইয়াজ দেখে তাহসিনের হাবভাব। শহরের ঐশ্বর্যশালী, ক্ষমতাবান, ব্যবসায়ী আব্দুল আহমেদ বুখারী একমাত্র ছেলে তাহসিন। তার দুরন্ত চরিত্র, আক্রোশমূলক আচরণের চর্চা ছড়িয়ে আছে সারা শহরে। এই মুহূর্তে তাহসিনের মনোভাব লক্ষ্য করে ইয়াজ রুদ্ধশ্বাস ত্যাগ করে। অতঃপর বলে, কমপ্লেনটা যেহেতু আপনার গাড়ির উপর ছিল তাই আপনার সাথে যোগাযোগ করা আমাদের জন্য আবশ্যক হয়ে পড়েছিল। তাহসিন বুক ফুলিয়ে নিঃশ্বাস টানে, রেহান আমাদের নিউ ড্রাইভার। ও ওইরকম একটা কাজ করবে তা আমাদের ভাবনার বাইরে। আপনাদের যা করণীয় আপনারা করতে পারেন। সে তো আমরা করবই। ভালো হয় যদি আপনি সেই ইনজুরেড মেয়েটিকে একবার দেখে আসেন। মিডিয়াতে খবরটি লিক হলে অসুবিধা আপনাদেরই। তাহসিন কিছুক্ষণ চুপ থেকে ভারী কণ্ঠে বলে ওঠে, কে কমপ্লেইন করেছে? ইয়াজ হেসে বলে, তা তো বলা যাবে না। রিল্যাক্স, আই ডোন্ট ডু এনিথিং উইথ হিম। আমি শুধুই নামটা জানতে চাইছি। ইয়াজ না চাইতেও বলে, হিম নাহার, উম্মে তানিয়া খান। তাহসিন মাথা নাড়িয়ে বেরিয়ে যায় থানা থেকে। আজ তার জীবনে সেটা হলো যেটা কখনোই হয়নি। যে পুলিশদের সে ছোটবেলা থেকে তার বাবার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে, সেই পুলিশের ডাকে আজ তাকে সাড়া দিতে হলো। না আজ তার গাড়ি খারাপ হতো, না সেই গাড়ি রেহান ঠিক করতে নিয়ে যেত, আর না এত বড় কাণ্ড হতো। তাহসিন তার বাম গালে আঙ্গুল ছুঁয়ে কিরমির করে ওঠে। থাপ্পড়ের কথা স্মরণে আয়োজিত হতেই চোখ বন্ধ করে ফেলে। প্রচুর বড় দুঃসাহসিকতা দেখিয়েছ পাষাণ কুমারী। এর মাসুল গুনতে হবে তোমায়। কঠিন মাসুল। ড্যাশ 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 ড্যাশ। রাতের আধারের বুক চিরে থালার মতো চাঁদ নিজের আধিপত্য বিস্তার করে আছে। শুদ্ধ বাতাসে বিষাক্ত ধোঁয়া ছাড়তে ব্যস্ত তাহসিন। এই নিয়ে 3টে সিগারেট শেষ করল সে। তার বুক পুড়ছে, নিঃশ্বাসের জায়গায় যেন আগুনের হলকা বেড়াচ্ছে। থাপ্পড়টা তার গালে না লেগেছে সোজা সম্মানে। মস্তিষ্কে বারবার রিটেলিকাস্ট হচ্ছে এই দৃশ্য। তাহসিন পারে তো সব নাস্তানাবুদ করে নিজের রাগ মেটায়। মেয়েটার জায়গায় যদি কোনো ছেলে হতো এতক্ষণে তাকে হাসপাতালের বিছানায় পাওয়া যেত। আজ শুধু মেয়ে বলে তাহসিন চুপ আছে। চোয়াল শক্ত রেখে 4 নাম্বার সিগারেট ঠোঁটের মাঝে চেপে ধরতেই কেউ সেই সিগারেট টেনে ছাদ হতে নিচে ফেলে। থাপ্পড় খেয়েছিস গালে, কলিজা ভুনা করছিস কেন? তাহসিন রক্তিম চোখে পাশে তাকিয়ে বলে, মজা নিচ্ছিস আরিশ? আরিশ গা ছাড়া ভাবে বলে, মোটেও না। আমি শুধু মেয়েটির কথা ভাবছি। জানা নেই চেনা নেই একটা ছেলের গালে থাপ্পড় মারে। সাহস আছে বলতে হবে। এরকম একটা সাহসী মেয়ে তুই ডিজার্ভ করিস। উঠতে বসতে যখন থাপ্পড় খাবি বুঝবি তখন, হোয়াট আম ফিল রাইট নাও। না আমার জন্য ভীতু মেয়েই যথেষ্ট। আরিস কথাটি বলে আকাশের দিকে তাকায়। এদিকে তাহসিন চেয়ার ছেড়ে উঠে রিলিং ঘেঁষে দাঁড়ালো। আরিশ সেদিকে তাকিয়ে গমগমে সুরে বলে, কি ভাবছিস? তাহসিন কঠিন কণ্ঠে বলে, আমি মেয়েটাকে খুন করব আরিশ। আরিশ নিজের হাতে থাকা সফট ড্রিঙ্কসের ক্যান টেবিলের উপর রেখে বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায়। দুই বন্ধুর স্বভাবে ভিন্নতা হলেও রয়েছে অগাধ সাদৃশ্য। আরিশ তেজি, চতুর, বুদ্ধিসম্পন্ন ছেলে। রাগী ভাব প্রকাশ করে সময় সাপেক্ষে। কাকতালীয় বিষয় এই যে, দুইজনের জন্ম তারিখ এবং বছর দুইটি একই। বয়স, মেধা কিংবা হাইটেও তারা কাঁধে কাঁধে। সেই যে ক্লাস 1-এ তারা হ্যান্ডশেক করে বন্ধুত্ব করেছিল সেই বন্ধুত্ব বজায় রয়েছে এখনও, আর সব সময় থাকবে। জানে জিগার দোস্ত একে অপরের মনোভাব বেশ উপলব্ধি করতে পারে। এখন যেমন আরিশ বুঝতে পারছে তাহসিনের অনুভূতি। জেলে যাবি, ফাঁসিও হতে পারে। তাহসিন এবার জ্বলন্ত চোখে বন্ধুর দিকে তাকায়। যেন আরিশকে কাঁচা চিবিয়ে খাবে। আরিশ ভয় পাওয়ার ভান ধরে বলে, এইভাবে তাকালে তো ভয় শেষ হয়ে যাব তাহসিন। আরিশ কিছুটা থেমে আবারও বলে, শোন, মাথা গরম করে কোনো লাভ হবে না। মেয়েটাকে খুন করলেও তোর সম্মানে লাগা আঁচড় মুছে যাবে না। ঠান্ডা মাথায় ভাব কি করা উচিত, এমন কিছু করবি না যাতে করে আঙ্কেলের রেপুটেশন নষ্ট হয়। তাহসিন শুধু ফুঁসতে থাকে। তার রেলিংয়ে রাখা হাত সর্বশক্তি দিয়ে চেপে ধরে। রাগে অগ্নিশর্মা হয়ে কিরমির করে বলে, হাউ ডেয়ার শি স্ল্যাপ মি। আমার বাবা মা যেখানে আমার দিকে করা দৃষ্টিতে তাকায়নি সেখানে ওই 2 টাকার মেয়ে আমায়। জানিস, আমায় ক্রিমিনাল বলেছে, আমার শিক্ষা নিয়ে কথা তুলেছে। তাহসিন আর কিছুই বলে না। আরিশ তাহসিনের কাঁধে হাত রেখে শান্ত করতে চায়। এরই মধ্যে ছাদে হন্তদন্ত হয়ে হাজির হয় এক ছেলে। বুকে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, মেয়েটার নাম উম্মে তানিয়া খান। তোমাদেরই কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
ডিপার্টমেন্ট জিওগ্রাফি। মেয়েটার বাবা ইয়াসিন খান আমাদেরই এই এলাকার ব্রাঞ্চে সাধারণ এমপ্লয়ি। এক ভাই, মা, বাবা নিয়েই মেয়েটির পরিবার। স্বভাবে নরম, ভালো মেয়ে। কিন্তু আরিশ বলে, কিন্তু কি শামীম? মেয়েটা নরম থেকে গরম হলো কি করে, সেটাই বুঝতে পারছি না। এইবার তাহসিন চেঁচিয়ে ওঠে, মেয়েটাকে কি আমি বিয়ে করব? যে তুই তার ভালো মন্দ বলছিস আমায়? ইডিয়েট! মেয়েটার কাছে আমি সরি শুনতে চাই, ব্যাস। শামীম ঢেকুর গেলে। সম্পর্কে সে তাহসিনের আপন চাচাতো ভাই। ১.৫ বছরের ছোট সে তাহসিনের থেকে। জীবন যাত্রা বড়ই খাপছাড়া তার। উদ্দেশ্যহীন জীবনে বাবা চাচার আঘাত সম্পত্তি এবং টাকা পয়সা নিয়ে ফুর্তিতে জীবন কাটায় শামীম। তার প্রেম কথার জালে জড়িয়ে কত রমণী নিজের মন ভেঙে বসে আছে। শামীমের কথা, যখন কখনো কারোর মায় জোড়াবে, সেদিন থেকে তার জীবন যাত্রার পরিবর্তন ঘটাবে। শামীম তাহসিনের কথার পিঠে বলে, শুধুই সরি। তাদের কথার মাঝে ছাদে এসে উপস্থিত হয় আব্দুল আহমেদ বুখারী। ছেলের দিকে তাকিয়ে বলে, ওর বাপকে আমি চাকরি থেকে বরখাস্ত করব আব্বু। এইবার তাহসিনের ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। সে দুই পটেকে হাত ঢুকিয়ে টান হয়ে দাঁড়ায়। বলে, না আব্বু, তোমার কিছুই করতে হবে না, যা করার আমিই করব। সকালের মিষ্টি রোদে পুরো ধরনী যখন জেগে উঠছে তখন শামীম বিছানায় নিজের পিঠ ঠেকায়। সারা রাত ৩২ নাম্বার জিএফের সাথে কথা বলে সে প্রচুর ক্লান্ত। মেয়েটা প্রচুর ভোগাচ্ছে শামীমকে। কেমন নিব্বি কথা মেয়েটার। শামীম বেশ বিরক্ত মেয়েটাকে নিয়ে। পিছন ছাড়াতে হবে। এমনিতেও শামীম একটা জিএফ ১ সপ্তাহের বেশি রাখে না। এই মেয়েটার সাথে সে ১২ দিন কাটিয়ে ফেলেছে আর নেওয়া যাচ্ছে না। আজ রাতে কথা বলতে বলতে শামীমের যখন খুব প্রস্রাবের চাপ পায় তখন সে তার জিএফ এর উদ্দেশ্যে বলে, বেবি ওয়াশরুম যাব। এসে কল করছি। তখনই নেকি মেয়েটা ন্যাকা ভাবে বলে ওঠে, যাও বাবু, সাবধানে যাবে। ওয়াশরুমে একা ফিল করলে আমায় কল করবে কিন্তু। আমি তোমাকে খুব মিস করব জান। শামীম কথাগুলি ভেবেই নাকমুখ কুঁচকে ফেলে। বালিশে মাথা রেখে বিড় করে বলে, সাতারা চিহ্নলি সাদা পাটালি। জীবনটা আমার তেনা করে দিচ্ছে। রাগে গোজগোজ করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে শামীম। সকালে নাস্তার টেবিলে হাজির হয় তানিয়া। কলেজ যাবে বলে রেডি সে। ব্যাগ টেবিলে রেখে ইয়াসিন খানের পাশে বসে। মেয়েকে দেখে তিনি বৃহৎ হাসি দিয়ে বলে, রেডি দেখছি তোমায়। কলেজ যাবে? হ্যাঁ, আব্বু। তো কাল ছিল প্রথম দিন, কেমন কাটলো? তানিয়া বিষম খায়। সামান্য কেশে উঠলে ইয়াসিন খান ব্যস্ত হয়ে পানি দেয়। তানিয়া কালকের কথা চিন্তা করতেই দীর্ঘশ্বাস ছাড়ে। কোনো রকম উচ্চারিত করে, ভালো আব্বু। আচ্ছা, কোনো কিছু অসুবিধে হলে আমায় জানিও। জি, আব্বু আজ অফিস যাবে না? হ্যাঁ যাব মা, চলো ২ জনে একসাথে বেরাবো। তানিয়া রুটি ছিঁড়ে গালে দিয়ে বলে, শিফা আসবে আব্বু। একসাথে যাব। ইয়াসিন খান সামান্য হেসে তানিয়ার মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে বলে, মেয়ে এখন বড় হয়েছে। এই যেন কিছু দিন আগেই ছোট হাত ধরে স্কুলে নিয়ে গেলাম। আর আজ মেয়ে আমার কলেজ যায়। কিছু দিন পরে শ্বশুর বাড়িও চলে যাবে। মেয়েরা সত্যি তাড়াতাড়ি বড় হয়ে যায়। ইয়াসিন খানের কণ্ঠে কিছুটা ক্লেশ। তানিয়া ভ্রু কুঁচকে, ঠোঁট বাঁকিয়ে বলে, আমি বিয়ে করব না আব্বু। আমিও এরকম বলতাম, তারপর একদিন তোর নানা তোর বাপকে টেনে নিয়ে আসে আর বলে, সামিনা বিয়ে করো, আর আমিও করে নিলাম। তোর বাপের মুখ আমি সোজা বিয়ের রাতে দেখেছিলাম। হ্যাংলা পাতলা শরীরে সাদা পাঞ্জাবি দেখে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম কঙ্কালের শরীরে জামা পরানো হয়েছে। আর তারপর বলো, তারপর তোমার ভালোবাসা পেয়ে আমি মোটা হয়ে গেলাম। মেয়ে আছে ভুলে গেলে, তুমিও তো ভুলে গিয়ে আমাদের বিয়ের ডিটেইলস বললে, তার বেলায়। এতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তানিয়ার মা, সামিনা খান। স্বামীর কথায় সামান্য লজ্জা পেয়েছেন তিনি। তাই লজ্জা লুকানোর জন্য চোখে মুখে সামান্য রাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেন। শাড়ির আঁচল দ্বারা ঘামার্ত মুখ মুছে টেবিলে বসে থাকা বাপ মেয়ের দিকে তাকিয়ে বলে, খাওয়ার সময় এত কথা কিসের? আর তুই, কি বলছিস? বিয়ে করবি না? তানিয়া অকপটে বলে, না। সামিনা খান আবারও রান্নাঘরের দিকে যেতে যেতে স্বামীর উদ্দেশ্যে বলে, এই যে, বাড়ি ফেরার সময় ৪ ফুট ১১ ইঞ্চির একটা কাচের বয়েম এনো তো। তানিয়া এবং ইয়াসিন খান ২ জনেই হতবাক হয়ে গেল। এত বড় বয়েম কি করবেন তিনি? ইয়াসিন খান ভ্রু কুঁচকে অবাক স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বলে, এত বড় কাচের বয়েম কি করবে তুমি? তানিয়া মা রান্না ঘর হতে সামান্য চিল্লিয়ে বলে, ও মা, শুনলে না তোমার মেয়ে কি বলল? বিয়ে করবে না, তাই সারা জীবনের মতো তাকে আমি আচার দেব।
তার জন্য অত বড় বয়েম তো লাগবেই। তানিয়া গালহা করে শোনে তার মায়ের কথা। এদিকে ইয়াসিন খান হো হো করে হেসে উঠল আপন সহধর্মিনীর কথায়। বউ পেয়েছেন তিনি ভাগ্য করে। তানিয়া দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে যায় কলেজের জন্য। ড্যাশ 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 ড্যাশ। কলেজ জীবনের প্রথম পরপর 2টা ক্লাস করে বেশ ক্লান্ত তানিয়া আর শিফা। অনেক এনজয় করে তারা, সাথে মিস করে তাদের 2 বান্ধবীকেও। খুব দ্রুত তারা 4 জন একসাথে কলেজ আসবে এবং প্রচুর মজা করবে তারা। উপভোগ করবে কলেজ জীবন। ক্লাস শেষে তানিয়া আর শিফা 2 জনেই বেরিয়ে আসে। এদিকে শিফা বেশ ভয় আছে। ক্লাসরুম থেকে বেরিয়ে সচেতন নজরে আশেপাশে দেখছে সে। যেন খুবই গুরুত্বপূর্ণ কাউকে খুঁজছে, না হলে কাউকে দেখে এড়িয়ে চলতে চাইছে। তানিয়া তা লক্ষ্য করে বলে, ওই ছেমরি, ওই ভাবে কি দেখছিস? মনে হচ্ছে তুই চুরি করতে এসে ধরা খেয়েছিস। শিফা ঠোঁট কামড়িয়ে মুখটা কাচুমাচু করে বলল, ওই সামুদ্রিক দস্যু যদি আমাকে আবার দেখে ফেলে। তাই ভয় পাচ্ছি। সামুদ্রিক দস্যু? আরে, কালকের সেই ছেলেটা। তানিয়া কিছু মনে পড়ার ভঙ্গিমা করল। ঠোঁট গোল করে কিছু ভেবে অতঃপর শিফার হাত টানতে টানতে বলল, চল। কোথায়? প্রিন্সিপাল স্যারের অফিস রুমে। মনে নেই? আমরা কমপ্লেইন করব। শিফা লাফাতে লাফাতে বলে, আমি যাব না। আমায় খারাপ মেয়ে ভাববে স্যার। তানিয়া নাছোড় বান্দা। সেই শিফাকে এক প্রকার টেনে টেনে নিয়ে গেল প্রিন্সিপাল স্যারের অফিস রুমের সামনে। তানিয়া আর শিফা একে অপরের হাত খামচে ধরে দাঁড়িয়ে আছে। এক অপরের মুখের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল তারা। অতঃপর তানিয়া সাহস জুগিয়ে শিফাকে নিয়ে অফিস ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সম্মানীয় স্বরে বলে, মেবি কাম ইন স্যার? পর্দার আড়ালে 2 মেয়ের অবয়ব বিশদভাবে বোঝা যাচ্ছে। প্রশ্নের খানিক পরেই ভিতর থেকে ভারী কণ্ঠে উত্তর এলো, ইয়েস কাম। গুটি গুটি পায়ে 2 বান্ধবী প্রবেশ করল প্রিন্সিপাল স্যারের রুমে। মধ্য বয়স্ক একজন লোক বসে আছে বিশাল টেবিলের ওই পারে। বয়স বাড়লেও ছাপ পড়েনি মানুষটির অবয়বে। টেবিলের এই পাশে ঠিক স্যারের মুখোমুখি বসে আছে 2 জন ব্যক্তি। তারা নিজেদের মাঝে কি যেন বলছে। একজনের পরনে হালকা আকাশী রঙের পাঞ্জাবি তো অপরজনের পরনে চেক শার্ট। তানিয়া আর শিফা সেদিকে বেশি লক্ষ্য না করে সিটিয়ে দাঁড়িয়ে রইল। স্যার কিছুক্ষণ তানিয়া আর শিফার দিকে তাকিয়ে থেকে বললেন, কিছু বলতে চাও? সহসা তানিয়া বলে, জি স্যার। বলো। স্যারের কথায় তানিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই শিফা বলে ওঠে, স্যার আমরা কমপ্লেইন করতে চাই। কার নামে? স্যার একটা ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। শিফা তার বাক্য সম্পূর্ণ করতে পারল না, তার আগেই স্যারের সামনে বসে থাকা 2 জন পুরুষ পিছন ফিরে তাকায়। তানিয়া আর শিফা তো অবাকের শীর্ষে ওঠে। একেই বোধ হয় বলে, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। শিফা তার দিকে তাকিয়ে থাকা তীক্ষ্ণ এবং শান্ত দৃষ্টি নিক্ষেপকারী আরিশের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। এদিকে তানিয়ার দিকে হায়নার নজরে তাকিয়ে আছে তাহসিন। মেয়েটাকে এইভাবে দেখবে সে কল্পনা করেনি। এটাই তাহলে উম্মে তানিয়া, যে তার নামে পুলিশের কাছে নালিশ তো জানিয়েছে, উপরন্তু তাকে অযথা থাপ্পড়ও মেরেছে। তাহসিন দেখে তানিয়াকে। চিকন দেহ, হলদে শুভ্র গায়ের রং, চোখের গড়ন সুন্দর। দেখলে 9-10-এ পড়া কোনো স্টুডেন্ট লাগবে। মুখের আদল প্রশংসনীয়। পরনে হালকা কমলা রঙের সালোয়ার কামিজ, ওড়নার স্থান মাথার উপর। তাহসিন লক্ষ্য করে তানিয়ার দৃষ্টিও তার দিকেই। কিন্তু সেই দৃষ্টিতে রয়েছে বিতৃষ্ণা যা তাহসিন মেনে নিতে পারল না। তার দিকের প্রতিটা দৃষ্টি যেখানে মুগ্ধের হয় সেখানে এমন চাহনি তাহসিনের জন্য অপমানজনক। আরিশ শানিত চোখে পরখ করল শিফাকে। মায়াবী, কিউট মেয়েটির ভীতু নজর আরিশকে অদ্ভুত অবলীলা প্রদান করে। সুন্দর শরীরে লং স্কার্ট এবং ফুল আস্টিন টপ পরনে, স্কার্ফ মাথার উপর প্যাঁচানো। শিফার নার্ভাসনেস দেখে আরিশ মনে মনে হাসল। সেই শিফার দিকে তাকিয়েই ভারী কণ্ঠে স্যারের উদ্দেশ্যে বলল, চাচু, ওনারা বোধহয় কোনো ছেলের বিষয়ে নালিশ জানাতে এসেছে, তাই না? শিফার ভারী নিঃশ্বাস ফেলে একবার মাথা উপর নিচে করে তো একবার ডানে বামে নাড়ায়। অতঃপর আরিশের বলা চাচু বাক্যটি মাথায় আসতেই তানিয়া এবং শিফা 2 জনেই বিড়বিড় করে অবাক স্বরে বলে ওঠে, চাচু। আরিশ এবার গম্ভীর স্বরে বলে, কি হলো? বলো। হ্যাঁ বলো, কি বলবে? বিনা দ্বিধায় বলো, ভয় পেও না। স্যারের কথায় তানিয়া গোড়গোড় করে বলে ওঠে, হ্যাঁ স্যার, আমার বলতে চাই। স্যার আমার বলতে চাই আপনাকে একদম কামাল হাসানের মতো দেখতে। শিফা ফতাফত কথাটি বলে ওঠে। এদিকে তানিয়া সহ রুমের সবাই হতবাক। কিন্তু আরিশ মজা নিল পুরোটা সময়। মেয়েটা অনন্য। তার বেফাস কথায় আরিশের মতো পূর্ণতাপ্রাপ্ত, সৌম্য বক্তিকের যুবককে কিভাবে কাবু করে নিল আল্লাহ জানে। এদিকে শিফা অপ্রস্তুত হয়ে পড়ল সবার সামনে।
আমতা আমতা করে সামনের দেওয়ালের দিকে আঙ্গুল ইশারা করে খুবই সিরিয়াস ভঙ্গিতে বলল, ওই দেখুন দেওয়ালে ঘড়ি, তাতে 1:12 শিফা কথাটি এতই গুরুতর ভাবে বলল যেন খুবই বিস্মিতমূলক কিছু রয়েছে দেওয়ালে। শিফার কথায় সবাই দেওয়ালের দিকে তাকালো, এমনকি আরিশও। এই সুযোগেই শিফা তানিয়ার হাত ধরে ছুট লাগলো বাহিরে দিকে। একেবারে ক্যাম্পাস এসে দাঁড়ালো দুইজন। সমান তালে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে দুইজন। কোনো রকম শান্ত হয়ে তানিয়া শিফাকে জিজ্ঞাসা করল, পাগল হয়ে গেছিলিস নাকি? কেন করলি অমন? শিফা মুখ ছোট করে বলল, যার নামে কমপ্লেইন করবি সে নিজেই তো স্যার এর মুখের সামনে বসেছিল। তানিয়া অবাক হয়ে বলল, কোনটা? চেক শার্ট পরা। তানিয়া রুদ্ধ শ্বাস ছাড়ে। ভাগ্যি সেই লাফাঙ্গা ছেলেটি নয়, না হলে শিফার জন্য আরও একটা থাপ্পড় খেত তার হাতে। কি দুষ্টু মেয়ে! প্রিন্সিপাল স্যারের কথার পরিবর্তে আরিশ সামান্য হাসল। পাশে তাকিয়ে তাহসিনের দিকে তাকাতেই দেখল ছেলেটা চোয়াল শক্ত করে রেখেছে। আরিশ ভ্রু নাচিয়ে ফিসফিসিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? সেই মেয়েটা। আরিশ অবুঝ নয়। তাহসিনের একটা কথায় আন্দাজ করতে পারল কিছু। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোনটা? গম্ভীর স্বরে প্রশ্নটি করতে তাহসিন জবাব দিল, চুড়িদার পরা। আরিশ যেন হাফ ছাড়ে। যাক, মেয়েটা তার হামিং বার্ড নয়। আরিশ আর তাহসিন অফিস রুম থেকে বেরিয়ে এলো। তাহসিনকে নিয়ে সোজা ইউনিয়ন রুমে প্রবেশ করল আরিশ। ছেলেটা ক্রোধে উন্মত্ত। আরিশ তার পাশে বসে ধীর কণ্ঠে বলে, কি করতে হবে? যেটা তুই চাস সেটাই হবে। তাহসিন চোখ বন্ধ করল। তার চিত্ত হঠাৎ করেই অস্থির লাগছে। তানিয়ার সুশ্রী চেহারা চক্ষু দ্বয়ের মাঝে ভেসে উঠতেই তাহসিন দিক হারা হল। কাল পর্যন্ত যে রাগ নিয়ে তাহসিন নিজের অন্তরকে দগ্ধ করছিল সেই দগ্ধের পীড়ন যেন উবে যেতে চাইছে। নিজের সত্তার এমন এক অবাঞ্ছিত রূপে প্রবর্তন হতে দেখে তাহসিন বিস্মিত। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমেই। ধরফড় করছে বুক। চোখের কোণ লাল হয়ে এলে তাহসিন অল্প স্বরে বলে, পানি দে। আরিশ দ্রুততার সঙ্গে পানি দেয় তাহসিনকে। তাহসিন নিজের পাঞ্জাবির পকেট হতে একটা ছোট ডাব্বা বের করে, তা হতে ওষুধ বের করে পানির সাথে পেটে চালান করে। কিছুক্ষণ পর তাহসিন একদম শান্ত হয়। আরিশের দিকে তাকিয়ে বলে, আরহামকে কল কর, অ্যাপয়েন্টমেন্ট নে। আরিশ কিছু সময় তাহসিনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। ফোন বের করে কাঙ্ক্ষিত মানুষের সাথে কথা বলে। অতঃপর পুনরায় তাহসিনের সামনে বসে তীক্ষ্ণ কণ্ঠে শুধায়, মেডিসিন নিসনি কতদিন? তাহসিন চোয়াল শক্ত করে আরিশের দিকে তাকায়। তাহ দেখে আরিশ ফিচলে হেসে বলে, কি করবি? মারবি নাকি খুন করবি আমাকে? তাহসিন চোখ সরায়। গমগমে সুরে বলে, 1 সপ্তাহ। ডোন্ট ট্রিট মি লাইক আম ম্যাড। পাগল আর অসুস্থতার মধ্যে পার্থক্য বুঝি আমি। আরিশ হাঁপ ছাড়ে। তাহসিন উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, দরকারে যাচ্ছি, এখানে কোনো রকম প্রবলেম হলে দেখে নিস। ড্যাশ 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 ড্যাশ। তানিয়া আর শিফা অটোতে উঠে বসল। বেশ কিছুক্ষণ পর তারা এক হাসপাতালের সামনে থামে। অতঃপর ভাড়া মিটিয়ে দুইজনেই বেরিয়ে আসে। তানিয়া ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়াতেই আবার পিছন ফিরে শিফার দিকে তাকায়, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, তুই কি যাবি না? শিফা উদাস মুখে বলে, ভয় করে, ভেতরে যাব না। আমার দিক থেকে ওকে দুঃখ জানাস। তানিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আচ্ছা। এখানেই দাঁড়াবি? নাচতে নাচতে এদিক ওদিক চলে যাবি না? আমি 15 মিনিটের মধ্যে আসছি। শিফা মাথা নাড়ায়। তানিয়া ভিতরে প্রবেশ করে। রিসেপশনিস্টের কাছ থেকে জিজ্ঞাসা করে পা বাড়ায় দ্বিতীয় তলায়। সিঁড়ি ভেঙে দ্বিতীয় তলার করিডোরের সামনে প্রবেশ করতে তানিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রয় কিছু পল। তার কিছু সামনে এক ওয়ার্ড বয়কে বেদম পেটাচ্ছে তাহসিন। চোখে মুখে আক্রোশ যেন উপচে পড়ছে। চাবালিতে শক্ত ঘুষি মারার সঙ্গে সঙ্গেই ওয়ার্ড বয় টি ফ্লোরে পড়ে যায়। অতঃপর তাহসিন হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তার ওপর। কলার ধরে একের পর এক হাতের দৃঢ় মুঠো বসাতে থাকে ছেলেটির শরীরে। ছেলেটি গঙ্গোরাচ্ছে, হাঁপাচ্ছে। তিনজন মিলে তাহসিনকে সরিয়ে আনার চেষ্টা করেও বিফলে যাচ্ছে। এদিকে তানিয়ার সর্বসত্তা কাঁপছে, হাত থেকে বোতল পড়ে কটু সুর তোলে খানিকটা। সেই আওয়াজই তাহসিন লাল চোখে সামনের দিকে তাকায়। তানিয়ার অবয়ব দেখেই যেন নিভে আসে তাহসিন নামক পুরুষের ক্রোধ। তাহসিন সামান্য ক্ষান্ত হলে আশেপাশের মানুষ তাকে টেনে তুলে দাঁড় করায়, কিন্তু তাহসিনের আশেপাশের কোন খেয়াল নেই। সে এক নজরে তানিয়াকে দেখে চলেছে, যেন কিছু খুঁজছে তানিয়ার মধ্যে। এদিকে মার খেয়ে ব্যথায় জর্জরিত ওয়ার্ড বয় টেনে সকলে নিয়ে যায় সেখান হতে। তাহসিন ভারিক্কি নিঃশ্বাস নিচ্ছে, চুল সামান্য এলোমেলো হয়ে আছে। তানিয়া ফ্লোর থেকে বোতল তুলে ধীর পায়ে হেঁটে তাহসিনের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ চেয়ে থেকে তাচ্ছিল্য কণ্ঠে বলে, সব জায়গায় নিজের গুন্ডামি দেখানোর কি খুব প্রয়োজন?
আচ্ছা, আপনি কিভাবে যে কলেজ রাজনৈতিক ছাত্র ইউনিয়নের মুখ্য নেতা হলেন কে জানে? আমার তো যথেষ্ট সন্দেহ আছে যে, এই রকমের গুন্ডামি করেই হয়তো এই পদ পেয়েছেন। তাহসিনের মস্তিষ্কের নিউরন ধপ ধপ করছে। হাতের মুঠো শক্ত হয় তার। তার ঘোলাটে আঁখি সীমাবদ্ধ তানিয়ার পানে। রাগে কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মানুষটি এখন কত সহজেই তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়ের প্রতিটা তিক্ত কথা হজম করছে। তানিয়া আরও বলে, হিট এন্ড রান কেস আপনার উপর আর আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সত্যি অবাক আমি, এই শহরের বিত্তশালীরা সব কিনে নিতে পারে। এমনকি, আই নো, বড় লোক বাবা বিগ রে যাওয়া সন্তান আপনি। তানিয়া একটু থেকে চোখ ছোট ছোট করে, ভ্রু কুঁচকে নিজের তর্জনী আঙ্গুল তাহসিনের দিকে উঁচিয়ে বলে, আপনি নিজেকে নিজে কি ভাবি, তাই তো? এই প্রশ্নের উত্তর একটু আগে তো তুমিই দিলে। তাহসিনের কথায় ভোর কে যায় তানিয়া। এই প্রথম সামনের মানুষটির গলার আওয়াজ শুনল। অত্যধিক ভারী এবং আকর্ষণীয় কণ্ঠ তার। তাহসিন নিজের জিন্সের দুই পকেটে হাত ঢুকিয়ে ঘাড় বাঁকিয়ে তানিয়ার দিকে সামান্য ঝুঁকে আসে। চোখে চোখ রাখে আবারও বলে ওঠে, এই বড়লোক বাপের বিগ রে যাওয়া সন্তান অনেক কিছু করতে পারে, তাই সাবধানে। আসলে শিক্ষার ত্রুটি তো, তাই আজ এমন। না হলে অনেক দিন আগেই সন্ন্যাসী হয়ে বনে চলে যেতাম। তানিয়া অবাক হয়ে শোনে পুরো কথা। এরই মাঝে তাহসিনের কল আসে। শটান হয়ে দাঁড়িয়ে ফোন রিসিভ করে কানে দিতেই শুনতে পায় তার ছেলে পেলেদের মধ্যে এক ছেলে আনিসের কণ্ঠ। ভাই, শুনলাম ঝামেলা করেছেন হাসপাতালে। খবরটা তো ছড়িয়ে পড়ল। তাহসিনের চোখ মুখের আদল পরিবর্তন হলো। সামান্য চিৎকার করে বলে উঠল, ওকে আমি জানে মারেনি, তার শুকরিয়া আদায় কর। জানিস বাস্টার্ড টা কি করেছে? পরের কথাগুলি না বলে তাহসিন এক পলক তানিয়ার দিকে তাকিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে যায় সেখান থেকে। তানিয়া এখনো দাঁড়িয়ে মূর্তির মতো। পরমুহূর্তে নিজেকে সংযত করে পাশের কেবিনে ঢোকে। পরপর অনেকগুলি বেড, মাঝের বেডে শুয়ে আছে সেই ছোট্ট ফুলি। মাথায়, হাতে, হাঁটু ব্যান্ডেজে মোড়ানো। তানি স্মিত হেসে ফুলির মাথার কাছে দাঁড়াতে মেয়েটির চোখ তুলে তাকায় তানিয়াকে দেখেই থেকে খুশি হয়ে বলে ওঠে, আপা তুমি। অনেক দুঃখিত বনু, কাল আসতে পারিনি। তোমার শরীর কেমন আছে? অনেক ব্যথা করে মাথা, হাতে পায়ে। কিন্তু আমি ঠিক আছি, সবাই অনেক যত্ন নেয় আমার। তানিয়া ফুলির গালে হাত বুলিয়ে আদর দিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলে, কোন রকমের অসুবিধা হচ্ছে? আমায় বলতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ফুলির মা অসুস্থ হাসি হেসে বলে, না, কোন অসুবিধা হচ্ছে না। আজকে এক সাহেব এসে আমাদের বেশ কিছু টাকা দিয়ে যায়। আরও অনেক খাবারও কিনে দিয়ে যায়। হাসপাতালে টাকাও তিনি পরিশোধ করে দিয়েছে। অসুবিধা হবে না। তানিয়া রুদ্ধ শ্বাস ছেড়ে বলে, যাক আলহামদুলিল্লাহ। ভালো মানুষও আছে এই সমাজে। তানিয়া আর কিছুক্ষণ পর বেরিয়ে আসে সেখান থেকে। মেয়েটা একটু হলেও সুস্থ আছে, আর কি চাই। ড্যাশ 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 ড্যাশ। রোদের বিষাক্ত তাপ হতে বেঁচে থাকতে ওড়না তুলে মাথায় দেয় দিয়া। ঘামে ভেজা কুর্তির কিছু অংশ। অস্থির লাগছে তার সব কিছু। আপি বাড়ি থেকে সে ফিরছে আজ নিজের বাড়ি। ব্যাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে স্বস্তির শ্বাস ছাড়ে। ছায়া প্রয়োজন ছিল তার, না হলে মাথা ঘুরে ধুম। এই মাঝে সিগন্যাল, নানান যানবাহন থামে। হঠাৎ দিয়ার নজর পড়ে তার সামনে সিগন্যাল দাঁড়ানো গাড়ির দিকে। ভিতরে বসে থাকা নরনারী ওষ্ঠ চুম্বনে লিপ্ত, যা দেখেই দিয়ার শরীর ঘিন ঘিন করে ওঠে। অস্পষ্ট শব্দে ছি বলে উঠলে দুইজনেই দিয়ার পানে তাকায়। হাউ ডেয়ার ইউ টু কিস মি? চিৎকার করে কথাটি বলতেই সামনে বসা মেয়েটি কেঁপে উঠল। অতঃপর ন্যাকা সুরে বলল, শামিম, উই আর ইন এ রিলেশনশিপ। ইটস নর্মাল। নো, ইটস নট নর্মাল। গেট আউট, জাস্ট গেট লস্ট ফ্রন্ট অফ মাই আইস। শামিমের গর্জনে মেয়েটি আতকে উঠল। নিজের অফ শোল্ডার টপ আর কিছুটা নামিয়ে পার্স নিয়ে রাগে গোজগোজ করতে করতে বেরিয়ে গেল গাড়ি থেকে। শামিম রুদ্ধ শ্বাস ছাড়ল। গাড়ির ড্রয়ার থেকে মাউথ ওয়াশের বোতল বের করে 7 বার কুলি করে। তার মেজাজ তুঙ্গে। এখনো সেই অকাঙ্ক্ষিত মেয়েটির বলা ছি বাক্যটি মাথায় ঢোল পেটাচ্ছে। হ্যাঁ, তার গার্লফ্রেন্ড এ রীতি নেই, তাহ বলে কখনোই কারোর হাত ছাড়া কাঁধ পর্যন্ত স্পর্শ করেনি সে, আর এই মেয়ে কি না তার ঠোঁট ছুঁয়েছে। শামিম মনে মনে গলির ঝর্ণা বইয়ে দিল। শেষে অস্পষ্ট স্বরে বলে উঠল, ব্লাতারা চিহ্ন ডিবি তারা চিহ্ন চ। অতঃপর সিটে মাথা এলিয়ে দেয় নিজেকে শান্ত করতে। হঠাৎ করেই তার মাথায় আসে, আজকালের ইয়াং ছেলেমেয়েরা যেখানে কাপলদের প্রাইভেট মোমেন্ট, কিস উপভোগ করে, মজা নেয়, সেখানে সেই মেয়েটির দৃষ্টিতে ছিল এক রাস অবজ্ঞা। শামিম মেয়েটাকে লক্ষ্য করেছে, সাদা গোলাপি কম্বিনেশনের চুড়িদার পরিহিত, মাথায় ওড়না চাপানো, রূপে ছিমছাম, রঙে শ্যামাবতী। শামিম দ্রুত গাড়ি ঘোরায়।
তার এক রাশ কৌতূহল জমেছে সেই রমণীর প্রতি, তাকে দেখতে চায় একবার, শুধু একবার। শামীম সেই বাসস্ট্যান্ডের সামনে এসে গাড়ি থামিয়ে ঝটপট নেমে পড়ে। বাসস্ট্যান্ড তখন খালি। শামীম আশেপাশে চোখ বুলিয়ে হতাশ হয়ে চলে যেতে নিলে তার স্নিকার্স কিছুর উপরে পড়ে। শামীম ভ্রু কুঁচকে পা সরাতেই দেখতে পায় একটা ঝুমকা। হ্যাঁ, মেয়েটাও ঠিক এখানেই দাঁড়িয়ে ছিল। শামীমের মন অচিরেই বলে ওঠে, এই ঝুমকা সেই মেয়েটিরই। শামীম ঝটপট সেটা তুলে পকেটে পুরে নেয়। জানি না এটা কিসের সূচনা। ড্যাশ 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 রাগ খুব স্বাভাবিক একটা অনুভূতি, এটা কোন রোগ নয়। কিন্তু সেটা মাত্রাতিক হলে তাকে আমার নানান নামে অভিহিত করে থাকি। মাত্রাতিক রাগের মধ্যে শুধু রাগ নয় বরং তাতে মিশে থাকে নানান অনুভব, যেমন ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি কিংবা অত্যাধিক বেশি নেশাজনিত জিনিস সেবন করা। কিন্তু তোর ক্ষেত্রে এটা জেনেটিক প্রবলেম। রাগ হলে তুই নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারিস না, চাইলেও পারিস না। তোর বাইপোলার ডিজর্ডার আছে, আই থিংক ইউ নো অ্যাবাউট ইট। ইয়া হাই নো। তাহসিনের শান্ত কণ্ঠ শুনে আরহাম হাসল খানিক। অতঃপর পুনরায় বলতে লাগল, কিন্তু তোর কথায় এইবার তুই কোন একটা মানুষের উপর রাগ ঝাড়তে পারিসনি। ইভেন তার হাতের থাপ্পড় খেয়েও না, তোর দ্বারা এটা পসিবল হয়নি, তাই তো? তাহসিন পেপার ওয়েটটা আঙুল দ্বারা ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, ইয়েস। আরহাম এইবার শব্দ করে হাসল, আই এম ইমপ্রেসড। তোর মধ্যে এই সামান্য পরিবর্তন অত্যাধিক বেশি কিছু। কে সেই রাগদমনকারী? কারিনী, মেয়ে একটা। ছোট্ট মেয়ে, অনেক ছোট, আমাদের কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আরহাম নিজের চেয়ার ছেড়ে উঠে তাহসিনের পাশে বসে তার কাঁধে হাত রেখে বলে, সেই কলেজ জীবন থেকে দেখছি তোকে। মনে আছে, সামান্য তোর ফেভারিট শার্টে ইঙ্ক ছিটিয়ে দেওয়ার জন্য তুই ছেলেটার হাত ভেঙে দিয়েছিলি। তাহসিন ভাবলেশীন ভাবে বলে ওঠে, সরি বললে হাতটা ভাঙতাম না। তর্ক করছিল, ভুল স্বীকার করতেই চাইছিল না। আরহাম ঠোঁট কামড়িয়ে হাসে। সে ওই সময়ে তাহসিনের সাথেই ছিল। আরহাম ওয়ার্ড বয়ের আনা কফির একটা কাপ তাহসিনের দিকে এগিয়ে দিয়ে বলে, আর সেই নাক ফাটানোর ইনসিডেন্ট? কিছুই ভুলিনি। আজ আর একজনের নাক ফাটিয়ে এসেছি, শালা ব্লা তারা চিহ্ন ডি ইলেজি তারা চিহ্ন টিমেট। কিন্তু কেন? মোলেস্টার। পুলিশে দিতিস? দিয়েছি। আরহাম রুদ্ধ শ্বাস ছাড়ে। কফির কাপে চুমুক দিয়ে বলে, যাক সে সব কথা, মুদ্রা কথা হলো তোর পরিবর্তন। মেয়েটাকে সামলে রাখো, দেখ সব কিছুর ওষুধ এই পৃথিবীতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আশেপাশের মানুষজন ও আমাদের জীবনের অনেক বড় অবদান রাখে। নিজের মাঝে এই পরিবর্তনকে আটকিয়ে রাখো। মেয়েটা আমায় উচ্ছন্নে যাওয়া সন্তান বলে। মেয়েটা বলেছে সেটা বড় কথা নয়, তুই শুনে সেটা হজম করেছিস সেইটা বড় কথা। তাহসিন চুপ থাকে। মেয়েটা কেমন উড়ে এসে জোরে বসল তার মস্তিষ্কে। নিজের জিনেটিক প্রবলেম, যেখানে কারোর বশ চলে না সেখানে কিনা ওই পিদ্দি মেয়েটা তাকে কাবু করে ফেলল। আরহাম আবারও নিজের চেয়ারে বসে বলে, স্মোকিং করা যাবে না একদম। আই কাণ্ড, ইউ হ্যাভ টু ডু, দিনে একটার বেশি না, একদম না। আগের মেডিসিন শেষ কর, জানি ইগো দেখিয়ে খাসনি এখনো। ফজরের পর সকালে 10 মিনিট মেডিটেশন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, মেয়েটাকে মাথায় রাখা। তাহসিন ক্ষীণ হাসে। আরহাম আরও বলে, এইবার মেডিসিন দিলাম না। এইবার বল, দলের খবর কি? ভালোই চলছে। এইবার পদ ত্যাগ করব ভাবছি। আব্বু মোটেও পছন্দ করছে না এটা, তার উপর নানান পার্টি হতে তাদের দল জয়েন করার বার্তা আসছে। আব্বু আর বিজনেস হ্যান্ডেল করতে পারে না, হিমশিম খায়। আর মায়ের তো ইমোশনাল ব্ল্যাকমেইল আছেই। বোনের জন্যও ভয় হয়, সব মিলিয়ে আই এম কনফিউজড। ছাত্র সমাজ তোকে চায়। আরহাম তাহসিনের কথার পিঠে বলে ওঠে। আবারও বলে, যেটা ভালো বুঝিস কর। আঙ্কেল আন্টি ভাবে তোকে নিয়ে। আর রাজনীতি মানেই এখন রক্তের অক্ষর, তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। সময় নিয়ে একদিন যাব ইনশা আল্লাহ। আন্টির কথা মনে পড়ে। মম, তুই বল বিয়ে করছিস কবে? আরহাম মুখ হা করে নিঃশ্বাস ছাড়ে। চেয়ারে শরীর এলিয়ে বলে, যেদিন মনের মতো কাউকে পাবো সেই দিন। মাম্মা চলে যাওয়ার পর পাপা অনেক উদাসীন হয়ে পড়েছে, আমার বিয়ের জন্য তার মাথা ব্যথা বেশি। এই বাড়ি যাব, গিয়ে দেখব 3-4টা মেয়ের ছবি হাতে বসে আছে। দুই জনেরই হেসে উঠল শব্দ করে। চলতে থাকে বেশ কিছু আড্ডা। ড্যাশ 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 ড্যাশ। রাত তখন 1:30টার কাছাকাছি। শিফা ঘুমায় না, বলতে গেলে তার ঘুম আসছে না। তাই ফোন ঘেটে চলেছে। কখনো হোয়াটসঅ্যাপ, আবার কখনো ফেসবুক স্ক্রোল করছে সে। হঠাৎ করেই শিফার ফোনে কল আসে।
এত রাতে আননোন নাম্বার দেখে শিফার বুক ধক করে ওঠে। পাশে শুয়ে থাকা দাদিকে একবার পরখ করে দেখে। দাদি সানি লিওনি হয়ে নাক ডাকছে। শাড়ির অর্ধের ফ্লোরে পড়ে আছে, শিফা নাক কুচকায়। অতঃপর ফোন রিসিভ করে কানে ধরে ধীর কণ্ঠে বলে, হ্যালো, কে? ওপাশ থেকে গমগমে সুরে কেউ বলে ওঠে, ঘুমাওনি কেন এখনো? শিফা তোরাক করে লাফিয়ে বসে, কে বলছেন? যার নামে আজ কমপ্লেন করতে প্রিন্সিপাল এর কাছে গিয়েছিলে সে বলছি আমি। শিফার আখি কোটর হতে বেরিয়ে আসার তাল। শুকনো ঢোক চিপে বলে, আমি যেতে চাইনি, তানিয়া আমায় নিয়ে গিয়েছিল। করিনি কমপ্লেন, বিশ্বাস করুন। করেছি বিশ্বাস, এবার বলো ঘুমাওনি কেন এখনো? ঘুম আসছিল না। পাশে কে? শব্দ পাচ্ছি আমি। দাদি। তুমি দাদির সাথে ঘুমাও? জি, একা ঘুমাতে ভয় করে। শিফার কথায় আরিশ হাসে শব্দহীন। মেয়েটাকে তার আদর আদর লাগে। তার পূর্ণ পুরুষ সত্তা যেন আছড়ে পড়েছে কোনো বেনাম হৃদয় রোগে। আরিশ আবারও গম্ভীর স্বরে বলে, দাদি টপকে গেলে কার সাথে ঘুমাবে? শিফার অন্তর কেঁপে উঠে। সামান্য রাগ নিয়ে বলে, আপনি এরকম বলতে পারেন না। আমি অনেক কিছু বলতেও পারি আর করতেও। দেখতে চাও? না, আপনি আমার না। নাম্বার পেলেন কোথায়? আরিশ নিজের ট্রাউজারের পকেটে হাত পুরে ধীর পায়ে রুমে জোরে হেঁটে বেড়ায়। শিফার ঘন নিঃশ্বাস তার কর্ণগ্রন্থিতে তরঙ্গ সৃষ্টি করছে। আরিশ চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। অতঃপর ভারিক্কি কণ্ঠে বলে, আমি এখন কল কাট করব। ফোন রাখার সঙ্গে সঙ্গেই তুমি ঘুমাবে। আর শোন, ভীতু নজরে কারোর দিকে তাকাবে না। কলেজ আসবে, পড়বে আর বাড়ি যাবে। ঠিক আছে? শিফা নাক টেনে বলে, গুড গার্ল, কাল দেখা হবে, নতুন ভাবে। আরিশ কল কাটে। বিছানায় ধপ করে চিত হয়ে শুয়ে পড়ে। ঠোঁটের কোণে তার অদ্ভুত হাসি। ড্যাশ 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 ড্যাশ। সকালের সূচনা হয় তাহসিনের ফজরের নামাজ আদায় করে। সূর্যের মৃদু রশ্মি নির্গত হচ্ছে সবে মাত্র। তাহসিন শুধুই একটা ট্রাউজার পরে মেডিটেশনে বসে আছে। এক নাকের ছিদ্র দিয়ে প্রশ্বাস টেনে অন্য ছিদ্র থেকে নিঃশ্বাস ত্যাগ করছে সে। শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে শীতলতা। নিজেকে বেশ তাজা অনুভব করছে তাহসিন। এরই মধ্যে রুমের দরজায় টোকা পড়ে, তাহসিন চোখ খুলে উঠে দাঁড়ায়। দেহে টি শার্ট জোড়াতে জোড়াতে বলে, কাম ইন। কফির মগ হাতে প্রবেশ করল তাহসিনের মা তানিশা বেগম। ছেলের দিকে তাকিয়ে বিস্তার হেসে বলল, কফি এনেছি আব্বু। থ্যাঙ্কস মা। নামাজ শেষে ঘুমাতে পারতে তো। ঘুমাবো এবার গিয়ে। আচ্ছা, যাও ঘুমাও। 9টার আগে উঠবে না। তানিশা বেগম মৃদু হেসে ছেলের দিকে তাকায়। তিনি কিছু বলতে চায়, কথাটির আভাস পেয়ে তাহসিন বলে, কিছু বলবে? তানিশা বেগম আমতা আমতা করে বলে, তুমি মেয়েটাকে কিছু বলেছ তাহসিন? তাহসিন ভ্রু কুঁচকে বলে, কোন মেয়ে? সেই যে, সে তোমাকে। তাহসিন আর বলতে দিল না তার মাকে। তানাকে থামিয়ে নিজেই বলে, না কিছুই করিনি। তানিশা বেগম অবাক না হয়ে পারলেন না। তার ছেলেকে তিনি চেনেন, জানেন তার সম্পর্কে। ওই বিরাট ঘটনার পর তাহসিন চুপ করে থাকার ছেলে না। তাই ছেলের কাছ থেকে এহেন কথা তার প্রত্যাশায় ছিল না। তানিশা বেগম চকিত সুরে বলে, কিছুই না, প্রথমে খুন করতে চেয়েছিলাম মা। কিন্তু হঠাৎ কি হলো জানি না, সব কিছু কেমন শান্ত হয়ে এলো। রাগের বশে দিক হারা হতে গিয়েও থেমে ফিরে এলাম মা। তানিশা বেগম খুশির ঠেলায় কেঁদে ফেললেন। রাগের জন্য কতই না তার ছেলেকে অপদস্থ হতে হয়েছে, অনেকে ভয় মিশত তার ছেলের সাথে। আর আজ কি না সামান্য একটা মেয়ের কাছে তার মেজাজি ছেলে হেরে গেল। তিনি সৃষ্টিকর্তার আছে কতই না কেঁদেছেন তার ছেলের স্বাভাবিক জীবনের জন্য, কারণ এরকম রাগী, বদমেজাজি ছেলের সাথে কে নিজের জীবন জোড়াবে? এইবার হয়তো তার দুয়া কবুলের পথে। তানিশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, আমার আব্বু, নিজেকে সংযত করে চলবে। রাগ শয়তানের থেকে আসে, বুঝেছ তো? বুঝেছি মা, এইবার দল ছাড়ো। বিজনেস হ্যান্ডেল কর আব্বু, তুমি তো জানো তোমার আব্বু আর পেরে ওঠে না এই সব নিয়ে। তাহসিন রুদ্ধ শ্বাস ছাড়ে, মায়ের কপালে চুমু এঁকে আশ্বাস দেয়। রাজনীতি তার শখ, শুধুই মা বাবার খাতিরে ছাত্র ইউনিয়ন পর্যন্ত থেমে আছে সে, না হলে এই রাজনীতির উঁচু সীমানায় ওঠার উপায় কিংবা যোগ্যতা দুই তাই তার কাছে আছে। ড্যাশ 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 ড্যাশ। 2টা ক্লাস শেষে তানিয়া, শিফা আর দিয়া ক্যান্টিন থেকে সামান্য কিছু খাবার খায়। দিয়া নিজের গতকালের দেখা সেই অশ্লীল দৃশ্যের বর্ণনা দেয়। যা শুনে তানিয়া আর শিফা দুইজনেই চোখ মুখ কুচকায়। এদিকে শিফা খুবই সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, এ বাবা, এবার তো মেয়েটা প্রেগন্যান্ট হয়ে যাবে। দিয়া ভ্রু কুঞ্চিত করে বলে, কেন?
কেন আবার কি? কিস করলে প্রেগন্যান্ট হয়ে যায়? জানিস না? তানিয়া ফিক করে হেসে উঠে শিফার মুখের দিকে তাকিয়ে বলে, ধুর, আমি টিভিতে দেখেছি, ঘাড়ে কিস করলে প্রেগন্যান্ট হয়, তুই জানিস না? দিয়া চোখ ছোট ছোট করে তার দুই বান্ধবীদের দেখছে। যদি এখানে রেশম থাকতো তাহলে সে নির্ঘাত বলতো, আরে না, আল্লাহর কাছে হাত পেতে বাচ্চা চাইলেই পাওয়া যায়। দিয়া কিছু বলতে যাবে ঠিক সেই সময় শিফা তানিয়ার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুই জানলি কিভাবে? তুই তো সিনেমা দেখিস না। দে, দেখি, তোকে কেন বলবো? তাহলে বলতো, কে 3 গ্রামের ফুলফর্ম কি? তানিয়া বাঁকা হেসে অভিজ্ঞদের মতো বলল, কাকিমা কাকুকে কেলায় গুমাগুম, পারি না তো কি হয়েছে? লজিক লাগিয়ে ঠিক বলে দেব। দিয়া এবার চেয়ার ছেড়ে শব্দ করে উঠে দাঁড়ায়। দুই বান্ধবীর পানে তাকিয়ে বলে, তোরা আমার শিশুকালের বান্ধবী নামে কলঙ্ক। বলদের দল কোথাকার। দিয়া চলে যেতেই তানিয়া বলল, এর আবার কি হলো? মনে হয় তোর ফুলফর্ম শুনে ওর নিউরন হিলে গেছে। ড্যাশ 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 ড্যাশ। তিনজন পরপর বসে আছে ফোর্থ বেঞ্চে। এটা তাদের তৃতীয় ক্লাস। ছাত্র ছাত্রীদের কিচির মিচির শব্দ পুরো রুমে ছড়িয়ে পড়েছে। স্যারের অপেক্ষায় সবাই। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্লাসে প্রবেশ করে স্বয়ং প্রধান শিক্ষক মহাশয়। যা দেখে তানিয়া আর শিফার পিলে চমকে উঠল। এইবার নিশ্চিত তারা কলেজ ছাড়া হবে। তাদের এই অফুরন্ত ভয়ে এক বালতি পানি ঢেলে প্রিন্সিপাল স্যার বলতে শুরু করলেন, গুড মর্নিং ক্লাস, আই হোপ ইউ আর অল ডুইং গুড। আগামী কলেজ জীবন তোমাদের জন্য শুভ এবং শিক্ষায় ভরপুর হোক এই কামনা করে, আমি বলতে চাই তোমাদের এই 3rd ক্লাস যেটা অভিজিৎ স্যারের নেওয়ার কথা ছিল সেটা এখন হবে না। স্যারের ব্যক্তিগত কিছু কারণের জন্য তিনি কিছু মাস কলেজ অ্যাটেন্ড করতে পারবেন না, তাই আজ থেকে তোমাদের এই ক্লাস নেবেন আমাদের এই কলেজ থেকে টপ র্যাঙ্কে পাস আউট হওয়া ছাত্র আরিশ শাহরিয়ার। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হওয়ার পরপরই ক্লাসরুমে প্রবেশ করে আরিশ। 80 জন ছাত্র ছাত্রীর নজর দরজার পানে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষের দিকে, যে কিনা ধীরগতিতে এগিয়ে আসছে। সাদা শার্ট, খয়েরি প্যান্ট, সুঠাম দেহ, চুলের কাটিং মানানসহি। সব মিলিয়ে আরিশকে মেয়েরা চোখে তুলে নিতে চাইছে। এদিকে শিফা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। সে মনে মনে আরিশর নামটা কয়েকবার উচ্চারণ করেও ফেলেছে। এদিকে আরিশ তার চাচু কম প্রিন্সিপাল স্যারের পাশে দাঁড়ায়। চোখ তার চতুর্থ বেঞ্চের মাঝের মেয়েটির পানে, যার দৃষ্টিতে রয়েছে আশঙ্কা। প্রিন্সিপাল স্যার আরিশের কাঁধে হাত থাপিয়ে ধীর কণ্ঠে বলে, তুমি আমার যোগ্য ভাতিজা আরিশ। অতঃপর ক্লাস পানে চেয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, বেস্ট অফ লাক ক্লাস, এই স্যার কিন্তু স্ট্রিক্ট, সো বি কেয়ারফুল। প্রিন্সিপাল স্যার ক্লাস হতে প্রস্থান করে। এদিকে নিস্তব্ধ ক্লাসে শুধুই শোনা যাচ্ছে ফিসফিসের কিছু মৃদু শব্দ। আরিশ সামান্য গলা কাশে এবার পিন ড্রপ সাইলেন্ট হয় ক্লাস। আরিশ ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায়। ভারী কণ্ঠে বলে ওঠে, নিজেকে নিয়ে কিছু বলার নেই আমার, ক্লাসের সাথে আমায় সবাই চিনতে পারবে আশা করি। ফার্স্ট ক্লাসেই পড়াশোনা শুরু করে তোমাদের মন ক্ষুণ্ণ করতে চাই না। আপাতত পরিচয় পর্ব হোক, 80 জনের নাম বলতে বলতে ক্লাস টাইমিং শেষ হয়ে যাবে। তাই আমি যাকে জিজ্ঞাসা করব সে তার নাম বলবে। ইজ ইট ওকে ক্লাস? ওকে, স্যার। সমস্ত ছাত্র ছাত্রী একসাথে সম্মতি পোষণ করলে আরিশ পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে অতঃপর শেষের দিকে একটা হাবাগোবা ছেলেকে দাঁড়াতে বলে। সে দাঁড়াতে তার নাম জিজ্ঞাসা করা হয়। এবং সাথে আরও কিছু প্রশ্ন। এরকম করে আরও বেশ কিছু ছাত্র ছাত্রীদের নাম জিজ্ঞাসা করে আরিশ। শেষে ভ্রু দ্বারা ইশারা করে শিফার দিকে। এদিকে শিফার আত্মা শুকিয়ে তেজপাতা। কাপা কাপা বদন উঠে দাঁড়িয়ে বলে, আমি স্যার, ইয়েস, নাম শিফা। তো এই কলেজে ভর্তি হওয়ার মূল কারণ কি মিস শিফা? পড়া, মানে আমার ড্রিম ছিল এই কলেজে পড়া। থেমে থেমে কথাটি বলে শিফা। আরিশ সর্বক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল শিফার দিকে। কেমন হাতে হাত কোচলাচ্ছে মেয়েটি। নার্ভাসনেস ফুটে উঠেছে তার সুশ্রী আদলে। এরই মাঝে বেল পড়ে ক্লাস টাইমিং শেষ। আরিশ রুদ্ধশ্বাস ছেড়ে বলে ওঠে, সি ইউ টুমোরো ক্লাস। আরিশ ক্লাস থেকে প্রস্থান করার পূর্বেই কোন এক ছাত্রী চিল্লিয়ে বলে ওঠে, স্যার আপনি অনেক হ্যান্ডসাম। আরিশ মাথা নিচু করে বাঁকা হাসে। অতঃপর পিছন ফিরে কোনা চোখে শিফার দিকে তাকিয়ে বলে, কালকের টপিক ইনভাইরনমেন্ট। ক্লাস শেষে 3 বান্ধবী কক্ষ ত্যাগ করে। সময়টা তখন 3:30। লাস্ট ক্লাস দেরিতে শুরু হওয়ায় এই দেরি। 3 বান্ধবী গল্পে মাতোয়ারা হয়ে হেঁটে যাচ্ছে ক্যাম্পাস হয়ে। ক্যাম্পাস তখন পরিপূর্ণ ছাত্র ছাত্রীদের সমাহার দ্বারা। কিছু দূরে প্রায় 12খানা বাইক রাখা। তাদের মধ্যে রয়্যাল ইনফিল্ডে বসে আছে তাহসিন। পরনে ব্লু পাঞ্জাবি, জিন্স, চোখে রোদ চশমা, হালকা চাপ দাড়ির মাঝে চিকন ঠোঁট,
তাতে গোজা সিগারেট। খুবই সিরিয়াস ভঙ্গিতে তার আশেপাশের বসা ছেলেদের কি যেন বলছে। নাক থেকে ধোঁয়া বের করে সিগারেট 2 আঙ্গুলের ফাঁকে নেয়। মুখ থেকে বাকি ধোঁয়া বের করতে গেলেই আচমক কেসে ওঠে তাহসিন। মুখে হাত দিয়ে কাশেত কাশেত উঠে দাঁড়ায়। ছেলে পেলেরা অস্থির হয়ে আশেপাশে পানি খোঁজে। হঠাৎ করেই এক ছেলে তাদের পাশ থেকে যাওয়া মেয়েদের উদ্দেশ্যে উদ্বিগ্ন স্বরে বলে, পানি লাগবে আছে। থেমে যায় তানিয়ারা। তানিয়া পূর্ণ দৃষ্টি মেলে তাহসিনকে দেখে। মানুষটা কোমরে হাত রেখে কেসে যাচ্ছে। তানিয়া কথা বাড়ায় না, ব্যাগ থেকে বোতল বের করে সোজা এগিয়ে তাহসিনের হাতে দেয়। তাহসিন তানিয়ার দিকে এক পলক তাকিয়ে পানি সাপাট করে। অতঃপর ভারী নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তানিয়ার দিকে পুনরায় পানির বোতল দিয়ে মৃদু স্বরে বলে, থ্যাংক ইউ। তানিয়া কাঙ্ক্ষিত ধন্যবাদ উপেক্ষা করে বোতল নিতে নিতে বলে, ধন্যবাদ আমাকে না, আল্লাহকে করুন যে ঠিক সময় পানি পেয়েছেন। ডেয়ারিং এর সাথে বাইকে বসে ছাইপাশ খেয়ে নিজেকে কি প্রমাণ করতে চান? আপনার কাছ থেকে বাকি ছাত্র ছাত্রীরা কি শিখবে ভেবেছেন কোনোদিন? তাহসিন পুরো কথা চুপচাপ শোনে। সানগ্লাস তুলে মাথায় আটকে রেখেছে। তাহসিনের শান্ত রূপে সমস্ত ছেলেরা স্তব্ধ। তাদের নেতা সাহেব এর কেমন রূপ! মেয়েটা যা নয় তাই বলে যাচ্ছে আর সে কিনা শুনছে। তানিয়া চলে যেতে নিলে তাহসিন গম্ভীর গলায় বলে, দাঁড়াও। তানিয়া ভ্রু কুঁচকে ঘুরে দাঁড়ায়। তাহসিন তানিয়ার দিকে সামান্য ঝুঁকে এসে মুহূর্তেই তানিয়ার কাঁধ থেকে মাঝারি আকারের মার্কসা নিজের তর্জনী আঙ্গুলে তুলে তানিয়ার চোখের সামনে ধরতেই তানিয়া দেয় এক চিৎকার। বাঁকা হাসি তাহসিন। তানিয়া এক প্রকার দৌড়ে দিয়াদের কাছে যায়। এদিকে নিস্তব্ধ ক্যাম্পাস হো হো শব্দ তোলে। তানিয়া লজ্জায় একাকার। কঠিন চোখে তাহসিনের দিকে তাকিয়ে দেখে ছেলেটা ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তারই দিকে। দিয়া, শিফা তানিয়াকে প্রশ্ন করতে করতে বেরিয়ে যায় কলেজ থেকে। ভাই, মেয়েটা তো পুরোই ঝড় বাতাস। তাহসিন মুরাদের কথায় রুদ্ধ শ্বাস ছাড়ে। নিজের গম্ভীর বোঝায় রেখে বলে, এখন গরমের সময় ঝড় বাতাস ভালো, শরীর ঠান্ডা করে। ড্যাশ 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 ড্যাশ। আরহাম আজ ছুটি নিয়েছে। কাল রাত থেকেই মাথায় ব্যথা ভাব অনুভব করছে সে। কোনো রকম নিজেকে ঠেলে ঠুলে রুম থেকে বেরিয়ে আসে। তার বাবা তাকে বহুবার ডাক দিয়েছে কিন্তু আরহাম প্রতিবারই মানা করেছে খাওয়ার জন্য, কিন্তু এখন পেটে হাতি দৌড়াচ্ছে। বাড়ি ফাঁকা। বাবা রুমে ঘুমাচ্ছে ভেবে নিজের ভাত তরকারি বেড়ে খেতে বসল। 2 লোকমা খেতেই হিচকি ওঠে আরহামের। মুহূর্তেই চোখ মুখ লাল হয়ে যায় তার। পানির জন্য টেবিলে তাকায়, ঠিক তখনই একটা হাত তার দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খেয়ে নিজেকে শান্ত করে পাশে তাকানোর সঙ্গে সঙ্গে শুনতে পায় বাবার কণ্ঠ। তাই বলি বিয়ে করতে। বউ পাশে বসে থাকলে তো আমার আর আশা লাগতো না, সবেই ঘুমিয়েছিলাম। আরহাম মুখ করুণ করে বলে, সামান্য হিচকির সাথে বিয়ের কি সম্পর্ক বাবা? অবশ্যই সম্পর্ক। এই যে এতবার তোমায় খাওয়ার জন্য ডাকলাম, সিঁড়ি বেয়ে উঠলাম, একখান বৌমা থাকলে তো আমার এত কষ্ট করা লাগতো না। তারপর যে তোমার মাথা ব্যথা হচ্ছিল, বউ থাকলে মাথা টিপে দিত। এত বেনিফিট, বোঝো না কেন? তাহলে বলবো বাবা, আমার থেকে বিয়ে বেশি দরকার তোমার। এই যে বয়স বাড়ছে, নিঃসঙ্গ, অসুস্থ থাকো, প্রায় একজন নতুন মা আনলে তোমারই সুবিধা। উদ্ধৃতি চিহ্ন। আরহামের বাবা কেসে উঠল। আরহাম সাথে সাথে পানির গ্লাস এগিয়ে বাবার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এই যে কেসে উঠলে, নতুন মা থাকলে আমায় পানি দিতে হতো না। বোঝো না কেন? এইবার আরহাম বাবা ছেলের দিকে ক্রুদ্ধ চোখে তাকালেন। বিয়ের কথা এড়িয়ে যাওয়ার নানান টেকনিক তার ছেলের জানা আছে। তিনি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, বেয়াদব ছেলে কোথাকার! প্রতিজ্ঞা করেছ তুমি, আমায় নাতি নাতনিদের মুখ দেখতে দেবে না। তোমার মা যেমন চলে গেছে, একদিন আমিও চলে যাব। থাকো নিজের মতো, আর কিছুই বলবো না। আরহাম দীর্ঘশ্বাস ছাড়ে। বাবার মোক্ষম অস্ত্র ইমোশনাল ব্ল্যাকমেল। এরই মাঝে তার ফোন বেজে উঠল। পকেটে থাকা ফোন বার করে কানে দিয়ে বলল, ইয়েস ফাহাদ, বল। ভাই, কাল একবার আমার দিকে আসিস তো, কিছু জরুরি। তোর চেম্বারে? হ্যাঁ, ডিউটি আছে, না হলে বাড়িতেই ডাকতাম। ওকে, সময় বল। ওয়েন ইভার ইউ ফ্রি। আরহাম সম্মতি জানিয়ে কল কাটে। খাওয়া শেষ করে। অতঃপর বাবার রুমে গিয়ে দেখে তার বাবা ঘুমাচ্ছে। আরহাম মুচকি হেসে বাবার মাথায় হাত বুলিয়ে হাতে চুমু খায়। আল্লাহ কাউকে পাঠাক, আমি তাকে আঁকড়ে নেব বাবা। অপেক্ষায় আছি। ড্যাশ 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 ড্যাশ। দিয়ার মায়ের শরীর হুট করেই খারাপ লাগছে। গরমের চোটে শরীর খানিক নেতিয়ে পড়েছে। ও আর এস পানি খাওয়া আবশ্যক এখন। সন্ধ্যা তখন 7টার কাছাকাছি। দিয়া একাই বেরিয়ে পড়ে ফার্মেসির উদ্দেশ্যে। ইমার্জেন্সি না থাকলে বান্ধবী মহলের কাউকে না কাউকে নিজের সাথে নিয়ে যেত।
ফার্মেসি হতে বেরিয়ে আসে দিয়া। হুট করেই কোথা থেকে এক সফট ড্রিঙ্কসের খালি ক্যান দিয়ার কপালে এসে লাগে। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরে দিয়া। মৃদু চিৎকার তুলে ক্যান আসার দিশা লক্ষ্য করে তাকাতেই দেখল রাস্তার ওই পাশে 2 জন ছেলেকে। একজন যে গাড়ির সামনে উঠে বসে আছে আর অপরজন যে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। দিয়া চোয়াল শক্ত করে। রাগে ফুঁসে ওঠে সে। একটা ঢিল হাতে তুলে ধপ ধপ পা ফেলে রাস্তার ওই পাশে যায়। কোনো দিকে না তাকিয়ে গাড়ির দরজার কাছে মারে। সামান্য বিকট শব্দ হয়, না ভাঙলেও চির ধরেছে। এদিকে শামীম হতবাক। ঘাড় ঘুরিয়ে দিয়াকে দেখেই চিনে ফেলে। গাড়ির হতে ধপ করে নিচে নেমে আসে। দিয়াও অবাক, এটা তো সেই চুমুখোর ব্যাটা। শামীম বাঁকা হেসে একবার গাড়ির কাছের দিকে তাকিয়ে বলে, আরে মিসছি, তুমি, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আমাদের এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। আসলে কি বলো তো, সবই প্ল্যানিং। গডস প্ল্যান, ইউ নো। দিয়া ছোট ছোট চোখ করে বলে, না এটা কোনো গডস প্ল্যান না। এটা একটা ফালতুতম কাকতালীয় ঘটনা। এরপর থেকে চোখ খোলা রেখে জিনিসপত্র ছুড়বেন। আমার জায়গায় কোনো বয়স্ক মানুষ হলে ব্যথা পেত প্রবল। অবশ্য কাকে এই সব বলছি আমি? লাফাঙ্গা কোথাকার। শামীম দিয়ার শেষের কথাটি না শোনার ভান ধরে বলল, ওহাট ডিড ইউ সে? লাফাঙ্গা, হা। আচ্ছা আমি লাফাঙ্গাদের মতো কি করেছি? ধরেছি তোমায়, ওড়না টেনেছি, টিজ করেছি। দিয়া এবার থমথমে খেয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। তাও ধমে যাওয়ার মেয়ে সে নয়। ফুঁসে ওঠে বলল, রাস্তাকে রাস্তা না মনে করে বেড মনে করেছিলেন, ভুলে গেলেন নাকি? শামীম বিস্তার হাসল। পকেটে হাত ঢুকিয়ে দিয়ার দিকে সামান্য ঝুঁকে বলল, এই 5 ফুটের রকেট, এক দেখাতেই বিচার করলে। বাহ, ট্যালেন্ট আছে তোমার। আচ্ছা, কোন কোর্টের জজ তুমি? দিয়া পিছু সরে আসে। শামীমের চোখে চোখ রাখে। বুঝেছে মানুষটা তার লেগ পুল করছে। দিয়া কিছু না বলে চলে যেতে নিলে থেমে যায় শামীমের কথায়, কি হলো চলে যাচ্ছ যে, কথা অপূর্ণ রাখছ পরে মিট করার আশায়। দিয়া দাঁতে দাঁত পিষে বলে, নো ইন্টারেস্ট। ইন্টারেস্ট না হলেও আবার পরে দেখা হবে আমাদের, তোমার আমানত সংগ্রহ আমার কাছে। দিয়া কৌতূহল নিয়ে ঘুরে তাকিয়ে বলে, কিসের আমানত? ইটস সিক্রেট। এরপরে দেখা হলে বলবো। লাগবে না আপনার কাছেই রাখুন। না না সে আমার কাজের জিনিস না, না হলে রেখেই দিতাম। দিয়া কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করে। শামীম পিছন থেকে বলে, আর নাম তো বলে যাও। মিস রিয়া, হিয়া, মিয়া, টিয়া, দিয়া, প্রিয়া। অসভ্য। দিয়া রাগে গোজগোজ করতে করতে চলে যায়। এদিকে শামীম হেসে উঠল। মেয়েটা উনিক। তার ডেটিং জীবনে এরকম লঙ্কা টাইপ মেয়ে খুব কম এসেছে, কিংবা আসেনি বললেই চলে। শামীমের ড্যাশিং লুক, প্রেমিক ভাইবার সাথে বড়লোকি ব্যাপার দেখেই মেয়েরা তার একটা হাই এ পাগল হতো। কিছু মেয়েরা প্রথম সাক্ষাতেই শামীমের দেওয়া প্রেম বিনোদন গ্রহণ করত। সবটাই ফান শামীমের কাছে। জীবন সিরিয়াস নয় তার। শামীম ভাউ পেলি না তো? বন্ধুর কথায় শামীম ঘাড় কাত করল, এই দিক ওই দিক ঘুরিয়ে বলে, মেয়েরা জানিস কি? কি? কখনোই সলভ না করতে পারা ধাঁধা। এরা কি চায় এরা নিজেরাই জানে না। একটা বই আছে পৃথিবীতে মেয়েদের বোঝার, যার কভার পেজ তো আছে কিন্তু ভিতরে পুরোই ফাঁকা। শামীমের কথায় হেসে ওঠে তার বন্ধু। সাথে শামীমও ড্যাশ 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 ড্যাশ। তাহসিন দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে। শরীরে চাপানো টি শার্ট আর ট্রাউজার। সুপুরুষ লাগছে তাকে। হঠাৎ করেই অস্থির অনুভব হয়। পকেট হাতড়ে সিগারেট বের করে ঠোঁটের মাঝে রেখে যেই না জ্বালাতে যাবে ঠিক সেই মুহূর্তে মনে পড়ে তানিয়ার বলা কথাগুলি। চোখ মুখ কুঁচকে না চাইতেও ফেলে দেয় সিগারেট। বীর করে বলে, মেয়েলি হাতের চর খেয়ে তাহসিন তুই লাদা হয়ে যাচ্ছিস। অ্যাঙ্গরি ইয়াংম্যান। তাহসিন পিছন ফিরতেই দেখল তার একমাত্র বোন তানহা দাঁড়িয়ে আছে। মেয়েটি তার দাদাভাই এর কাছে এগিয়ে এসে বলল, কি চলছে? তাহসিন আলতো হেসে বোনের হাত ধরে নিজের কাছে দাঁড় করায়। তার সব রাগ বোনের কাছে এসেই মিলিয়ে যায়। ঘুমাস নি কেন? ঘুম আসছেই না। বোনের কথায় তাহসিন হালকা মাথা ঝাঁকালো। অতঃপর ভ্রু নাচিয়ে বলল, চকোলেট শেক? তানহা উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ। ফিনাইলের গন্ধকে উপেক্ষা করে আরহাম এগিয়ে গেল। বন্ধুর চেম্বারের কাছে এসে একবার নক দিল, ভিতর থেকে অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করে দেখল ফাহাদ রোগী দেখছে। রোগীর পা সম্ভবত চট পেয়েছে। তাই তো ফাহাদ পায়ের গোড়ালির কাছে ধরে কিছু চেক করছে। আরহাম শান্ত কণ্ঠে বলল, বাহিরে ওয়েট করছি। ফাহাদ আশ্বাস কণ্ঠে বলে, হয়ে গেছে। এখানেই বসো। আরহাম ধীর পায়ে এগিয়ে রোগীর ঠিক সামনাসামনি একটা চেয়ারে বসে।
চোখ তুলে একবার রোগীর দিকে তাকালো। আপনা আপনিই ভ্রু কুঁচকে গেল আরহামের। মস্তিষ্কে বিচরণ ঘটে কিছু স্মৃতির। ছোট্ট বাচ্চা একটা মেয়ের মায়াবী চেহারা। হঠাৎ অস্পষ্ট গোঙানির শব্দ আরহামের হুঁশ ফেরে। মেয়েটা চোখ মুখ কুঁচকে বসে আছে। শ্বাস নিচ্ছে ভারী কি ভয় পাচ্ছে হয়তো। আরহাম না চাইতেও পরখ করছে তার সামনে অস্থির হয়ে বসে থাকা মেয়েটিকে। গ্রিন কালারের সালোয়ার কামিজ পরিহিত, শালীন, শান্ত এক বনলতা। শোনা যায় ফাহাদের কথা। কবে ব্যথা পেয়েছ? ফাহাদের প্রশ্ন আরহামের কানে আসতে সে গভীর চোখে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। হঠাৎ মনের সুপ্ত বাসনা মেয়েটির কণ্ঠস্বর শোনা। কিছুক্ষণ পরে আরামের বাসনাকে পরিপূর্ণ করে মেয়েটি নির্মল কণ্ঠে বলে ওঠে, 2 দিন আগে। 2 দিন আগে ব্যথা পেয়েছ, তাহলে আজকে আসলে কেন? মেয়েটি হাতে হাত ঘষে বলল, মা নিয়ে আসতে চেয়েছিল, আমি আসতে চাইনি, ভাবলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি, তাই তো। ফাহাদ সামান্য হেসে কথাটি বলে ওঠে। মেয়েটি মাথা নিচু করে মাথা নাড়ায়। ফাহাদ আবারও বলে, কিভাবে হলো এটা? এবার আরাম লক্ষ্য করে মেয়েটার চোখে মুখে সামান্য লজ্জার আভা। আরহাম চোখ ছোট ছোট করে। মেয়েটি ইতস্তত ভাব বজায় রেখে বলে, খাট থেকে পড়ে গিয়ে। ফাহাদ এবার ফিক করে হেসে ফেলে। মেয়েটার বয়স 19-এর কাছাকাছি হবে, কিন্তু হাব ভাব এখনো বাচ্চাদের মতো। এবার ফাহাদ প্রেসক্রিপশনে পেন ধরে বলে, আচ্ছা বুঝেছি। সমস্যার কিছু হয়নি, সামান্য ব্যথা পেয়েছ। আমি কিছু মেডিসিন এবং মলম দিয়ে দিচ্ছে, নিয়মিত লাগালে ঠিক হয়ে যাবে। নাম কি তোমার? এইবার যেন আরহামের চিত্তকোণে বাতাস আটকে গেল। হঠাৎ করেই তার মাঝে হওয়া কৌতূহলের মাত্র বৃদ্ধি পেল। চোখের গভীরতা বাড়ল। মেয়েটি এইবার মাথা তুলে তাকায়, ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে, রেশম হোসেন। আরহামের হাতে থাকা ফোন ধপ করে ফ্লোরে পড়ে কটু শব্দ তুলে। তার অন্তরে বয়ে যায় শিরশিরে অনুভূতি। তার অবাক চোখ এখনো পর্যন্ত মেয়েটির দিকে। সেই ছোট্ট মেয়েটি এত বড় কবে হলো? এদিকে ফোন পড়ে যাওয়ার শব্দে রেশম সমেত ফাহাদ আরামের দিকে তাকায়। চোখাচোখি হয় 2 জনের। রেশমের চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তার সামনে বসে থাকা মানুষটি তার জীবনের প্রথম অনুরাগ। এত বছর পর আবার তার দেখা মেলা কোন মোজেজা থেকে কম নয়। রেশম শ্বাস নিতে ভুলে। তার মস্তিষ্ক অচল। হৃদযন্ত্র কেমন ছুটে চলেছে ইঞ্জিনের গতিতে। অনুভূতির শহরের মাঝে তলিয়ে যাওয়া তার সিক্ত হৃদয় হঠাৎ ধক করে ওঠে। চোখ সরায়, কঠিন করে নিজের চোয়াল। মনে পড়ে এই মানুষটির করা অপমান। আচ্ছা, আসলেই ওটা অপমান ছিল নাকি সেই বাচ্চা বয়সের মস্তিষ্কের ভাবনা? এরই মাঝে রুমে প্রবেশ করে রেশমের মা। তিনি কিছু কাজে কেবিনের বাহিরেই ছিলেন। রেশম তার মাকে দেখে উঠে দাঁড়ায়। রেশমের মা ফাহাদের সাথে কথা বলে কেবিন থেকে বেরিয়ে আসে। আরামের চোখ তখনও রেশমের পানে আটক। আচ্ছা, আজকে শুধু আরামের চোখে আটকে গিয়েছে নাকি হৃদয়ও? ভাই, ফাহাদের ডাকে আরামের হুঁশ ফিরে। ফাহাদের হাতে তার মোবাইল। দ্রুত নিজেকে সংযত করে মোবাইল পকেটে পুরে ফাহাদের সামনে বসে। ফাহাদ একজন ছেলেকে বলিয়ে 2 কাপ চা আনায়। অতঃপর ফাহাদ চায় চুমুক বসিয়ে গলা কাশে। আরহাম রুদ্ধ শ্বাস ছেড়ে বলে, হঠাৎ এত জরুরি তলব? ব্যাপার কি? ফাহাদ কণ্ঠ খাদে নামিয়ে বেজার স্বরে বলে, তুই তো ফারহানাকে চিনিস। বোনটা আমার ভীষণ চাপা স্বভাবের। সহজে কোন কিছু সে মুখ ফুটে বলে না। হঠাৎ কিছুদিন ধরে তার আচরণের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হাজারো জিজ্ঞাসাবাদের পরেও কিছুই বলে না। চুপ থাকে। বোন আমার অত্যাধিক চঞ্চল না হলেও আমাদের সামনে ফ্রি। কিন্তু এখন সেই ফ্রিনেসটাও লক্ষ্য করা যায় না। কিছুটা থেকে আবারও বলে, আমি জানতাম যে সে কাউকে পছন্দ করে, কিন্তু কখনো জিজ্ঞাসা করাতে ছেলেটার নাম সে কখনোই বলেনি, ইভেন এড়িয়ে যেত। আমারও আর জোর করিনি। কিন্তু কিছুদিন ধরে বোনের উদাসীন স্বভাব আমাকে ভাবাচ্ছ। মাঝে মধ্যেই দেখি দীর্ঘক্ষণ ছুরি হাতে তার দিকে তাকিয়ে থাকে, হাত থেকে সেটা কেড়ে নিলে দৌড়ে রুমে চলে যায়। আকাশের দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। মাঝের মধ্যেই তার রুম থেকে ফোপানির শব্দ শোনা যায়। এরকম চলতে থাকলে আমার বোনের মানসিক রোগী হতে সময় লাগবে না। একটা মাত্র বোন আমার, কখনোই কোন আবদার করেনি মুখ ফুটে। ভাই হিসেবে আমার চিন্তা হয়, কষ্ট লাগে। আমার মনে হচ্ছে যে ছেলেটিকে সে ভালোবাসত সে আমার বোনকে ফিরিয়ে দিয়েছে। বিশ্বাস কর আরাহাম, যদি আমি ছেলেটিকে চিনতাম তাহলে ঘাড় ধরে আমার বোনের সামনে নিয়ে আসতাম। আমার অর্ধেক সম্পত্তি তার নামে করে দিয়েও আমার বোনের সাথে তার বিয়ে দিতাম, কিন্তু আফসোস। হঠাৎ করে আরহামের কপাল ঘামতে শুরু করে। শুকনো ঢোক গিলে চারিপাশে তাকায়। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। সামনে বসে থাকা ফাহাদকে এখন তার অসহ্য লাগছে। নিজেকে সংযত করে রুদ্ধশ্বাস ত্যাগ করে। ফাহাদ আরহামের পানে তাকিয়ে বলে, হোয়াট হ্যাপেন? এনিথিং রং?
আরহাম সামনের চুল ব্যাগ ব্রাশ করে বলে, নাথিং, সবই আমি বুঝতে পেরেছি। আমাকে কি করতে হবে সেটা বল। তুই সাইকেট্রিস্ট, মানুষের মন পড়তে পারিস যেটা আমরা পারি না। আমি চাই আমার বোনকে তুই থেরাপি দে, মেডিসিন দে, তোর দ্বারা যেটা সম্ভব সেটা কর, শুধু আমার বোনকে স্বাভাবিক করে তোলো। আরহাম মাথা নাড়ায়, আশ্বাস কণ্ঠে বলে, আই উইল ট্রাই মাই বেস্ট। আই ট্রাস্ট ইউ। আরও কিছু বার্তালাপের পর আরহাম কেবিন ত্যাগ করে। আচ্ছা, যদি কখনো ফাহাদ জানতে পারে তার বোনকে রিজেক্ট করা ছেলেটা আরহাম নিজেই, তাহলে কি বন্ধুত্বটা আর থাকবে? ড্যাশ 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 ড্যাশ। আজ পুরোটা ক্লাস জুড়ে শিফা এক আতঙ্কের মধ্যে ছিল। কেন জানি তার আরিশকে ভয় করে। কেমন লম্বা চওড়া একটা মানুষ, গভীর চোখে যখন তার দিকে তাকায় তার ছোট্ট অন্তর কেঁপে ওঠে। কিন্তু নিজেকে আড়াল করেও কি কোন লাভ হলো? ভরা ক্লাসের মধ্যভাগের বেঞ্চে দিয়া আর তানিয়ার মাঝে নিজের 4 ফুট 10 ইঞ্চির ছোটখাটো বদনকে লুকিয়ে রাখার চেষ্টা করে শিফা। কিন্তু তার সেই চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে আরিশ সোজা তার দিকে তাকায় গম্ভীর কণ্ঠে বলে, হে ইউ, স্ট্যান্ড আপ। শিফা শুকনো ঢোক চিপে আশেপাশে তাকায়। ইশারা তার দিকেই বুঝেও একবার আশেপাশে পাতায় দেখে সবার দৃষ্টি তার দিকেই। দুরু দুরু বুকে বলে, স্যার আমি। হ্যাঁ, তুমি। শিফা উঠে দাঁড়ায়। তার হাত কাঁপছে। পরপরই আরিশ বুকে হাত গুজে টানটান হয়ে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলে, এতক্ষণ যেটা আমি আলোচনা করলাম, সেটা লিখেছ? খাতা দেখি। এবারে শিফা যেন কেঁদেই ফেলবে। ছলাৎ ছলাৎ বুকে খাতার দিকে একবার তাকিয়ে আবারও আরিশের পানে তাকায়। সে তো আরিশের থেকে লুকানোর চক্করে কিছুই লেখেনি। তানিয়া বারবার তাকে সাবধান করার পরেও খাতায় পেন পর্যন্ত ঠেকায়নি সে। শিফা মাথা নিচু করে। তার গলা কাঁপছে। পুরো ক্লাসরুমের সামনে এইবার হয়তো তার বেইজ্জতি হবে। শিফা নাক টেনে বলে, লিখিনি স্যার। কেন? এই প্রশ্নের উত্তর শিফার কাছে নেই, তাই চুপচাপ থাকে। অপেক্ষা করে আরিশের কিছু অপমানজনক কথার। কিন্তু তাকে অবাক করে দিয়ে আরিশ গম্ভীর কণ্ঠে বলে, আজকে ফার্স্ট টাইম ছেড়ে দিলাম। এরপর থেকে এইরকম ভুল আমি সহ্য করব না। ক্লাসে মন দাও, আর যদি মন অন্য জায়গায় থাকে, তাহলেও প্রবলেম নেই, কিন্তু সেটা ক্লাসের পরে। কাল থেকে আমার ক্লাসে তোমাকে যেন আমি ফার্স্ট বেঞ্চে বসতে দেখি। অতঃপর হোল ক্লাসের উদ্দেশ্যে বলে, মনোযোগের রুলসটা সবার জন্যই। দ্যাটস ফর টুডে, সি ইউ টুমোরো। আর তুমি, লেখাটি এই ছেলেটির কাছ থেকে নিয়ে নিও। আরিশের ইশারা ক্লাসের ডানদিকের সামনের বেঞ্চের কোনায় বসে থাকে নাদুস নুদুস, চশমা পরা ছেলেটির দিকে। ছেলেটি পড়ায় পারদর্শী, বইয়ের দিকে সে অনায়াসে তাকিয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা। শিফার তো ঘুম পায় বেশিক্ষণ বইয়ের দিকে তাকালে। সমস্ত ক্লাস উঠে দাঁড়িয়ে বিদায় জানায়। আরিশ গট গট পায়ে বেরিয়ে যায়। আরিশ জানত শিফা লেখেনি, মেয়েটার প্রতিটা মুভমেন্ট সে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করেছে। আদুরে মেয়েটা তার মন দখল করেছে, আরিশ বোঝে, কিন্তু আবেগের বশে সে কোনো ফয়সালা করতে চায় না। ড্যাশ 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 ড্যাশ। পোকা, এই পোকা, দাঁড়া। শিফার চিৎকারে ছেলেটি দাঁড়িয়ে পড়ে। পিছন দিকে তাকিয়ে ছেলেটি ভ্রু কুঁচকে ভ্যাবলা কণ্ঠে বলে, আমাকে ডাকছ? শিফা ভনিতা ছাড়াই বলে, হ্যাঁ তাইকেই, খাতা দে, কাল দেব। কিন্তু আমার নাম তো জিত। আর আমার নাম হার, খাতা দে পোকা। আমি পোকা না, তুই বইয়ের পোকা। বইয়ের দিকে কেমন করে তাকিয়ে থাকিস দেখি না নাকি, গ্যারান্টি তুই তোর বউয়ের দিকেও ওইভাবে তাকাতে পারবি না। জিত ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। মেয়েটা তো পুরোই বেফাস। জিত কথা না বাড়িয়ে খাতা বের করে শিফাকে দেয়। তার এখন লাইব্রেরি যেতে হবে। শিফা ধন্যবাদ জানিয়ে দৌড়ে দিয়াদের কাছে আসে। খিদে পাচ্ছে, কিছু খাবি তোরা? দিয়া না জানিয়ে বলে, সকালে নাস্তা খেয়েই এসেছি, পেট ভরা। আচ্ছা, তোর এত খিদে কেন পায় বলতো, পেটে কি কুয়া নিয়ে ঘুরিস? শিফা দাঁত কেলিয়ে বলে, যা দেবে অঙ্গে, সেই যাবে সঙ্গে। তানিয়া পানি খেয়ে বলে, ভাই রে, পেটে মারাত্মক ব্যথা করছে, আমি কমন রুমে বসছি, দিয়া তুই শিফার সাথে যা, কি খায় দেখ। পারলে আমার জন্য গরম কফি আনিস। তানিয়া হেলে দুলে কমন রুমে চলে যায়। শিফা আর দিয়াও ক্যাম্পাসে আসে। দিয়া বলে, রেশমের কি খবর বলতো? ফোন করলেও রিসিভ করে না, ব্যাক কলও করে না। শুনলাম আজ ডক্টরের কাছে গিয়েছে। আচ্ছা, সন্ধ্যায় ওদের বাড়ি যাব, ঠিক আছে। হুম, ভালো আইডিয়া। ড্যাশ 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 ড্যাশ। তানিয়া করিডোর হয়ে এগিয়ে যাচ্ছে। পেটে তার অসম্ভব ব্যথা করছে। আজকেই তার ঋতুস্রাবের প্রথম দিন। এই সময় তার অবস্থা কাহিল হয়। আজ কলেজে ইম্পর্টেন্ট ক্লাস ছিল বিধায় তার আসতে হলো। কলেজের প্রথমেই কামাই সে করতে চায়নি। তানিয়ার বমি পায় হুট করেই, পেটের ব্যথার কারণে।
শরীর দুলে ওঠে, ভারী কি নিঃশ্বাস ফেলে হঠাৎ করেই দেওয়াল ঘেঁষে বসে পড়ে। বদন তার কাঁপছে। সেই করিডোর থেকে হেঁটে আসা এক ছেলে তানিয়ার এহেন অবস্থা দেখে দৌড়ে আসে। মেয়ে মানুষ বিধায় সে হাত লাগায় না। তড়িঘড়ি করে ফোন করে তাহসিনকে। ভাই, কোনো মেয়ে পাঠাও দোতলার সেকেন্ড করিডোরে। তাহসিন ভ্রু কুঁচকে বলে, কেন? তোর মেয়ে লাগবে কেন? ধুর ভাই, আমার না। কাল তোমাকে পানি দেওয়া মোহতরমা এখানে প্রায় বেহুশ, আমি টাচ করিনি। মেয়ে মানুষ বুঝেন তো। তাহসিনের টনক নড়ে। বুঝে নেয় কার কথা হচ্ছে। পাষাণ কুমারী। হঠাৎ করেই তাহসিনের দম ফুলে আসে। তড়িৎ ফোন কেটে চুট লাগায়। 2 মিনিটের কম সময়ে তাহসিন হাজির হয়। তানিয়াকে প্রায় অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্তর দুলে ওঠে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ঝপ করে তাহসিন কোলে তুলে নেয় তানিয়াকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায়। ইউনিয়ন রুমে প্রবেশ করে একটা বেঞ্চে শুইয়ে দেয় তাকে। পানি। তাহসিনের হুকুমে ছেলেটি পানি নিয়ে আসে। তানিয়ার মুখে পানির গ্লাস দিতেই চোখ পিট পিট করে খুলে। সম্মুখে ঝুঁকে থাকা তাহসিনকে দেখেই তানিয়া ভরকে যায়। নিজের সত্তায় চোখ বুলিয়ে উঠে বসে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি এখানে কেন? পাশের ছেলেটি বলে ওঠে, তুমি করিডোরে প্রায় অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তানিয়া মাথায় চাপ দিতেই মনে পড়ে কিছু পূর্বে তার শরীরের বেগতির কথা। তানিয়া শান্ত স্বরে আবারও বলে, কে এনেছে আমায় এখানে? ভাই, তাহসিন ভাই। তানিয়া এবার পূর্ণ আখিতে তাহসিনের দিকে তাকায়। সহসা জিজ্ঞাসা করে, কিভাবে? তাহসিন কোনো রকম ভনিতা ছাড়াই বলে, কোলে করে। তানিয়ার ললাট টান টান হয়। তার তনুতে তড়িৎ প্রবাহ ঘটে। চোখের কোণ লাল রং ধারণ করে। বেঞ্চ থেকে নেমে তাহসিনের সামনে দাঁড়ায়। মানুষটার চাহনি শান্ত, সরল। যেন তাহসিনের মতো নমনীয় ছেলে দুনিয়ায় দুটো নেই। তানিয়া বিতৃষ্ণাজনক নজরে তাহসিনকে জলসে দেওয়া কণ্ঠে বলে, সাহস কি করে হয় আমায় ছোঁয়ার? হাউ ডেয়ার ইউ? তাহসিন উত্তর করে না। মেয়েটার রাগ তার অতি প্রিয়। এই প্রথম নিজের অজান্তেই কাউকে ভালো লাগছে তার। নিজের বরাবর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শেষে কিনা এই বালিকা। ইন্টারেস্টিং। তাহসিন দেখতে চায় মেয়েটা তাকে আর কিভাবে অপদস্থ করে। তাহসিন চুপ থাকায় তানিয়া আরও ভরকে যায়। বলুন, ওহ কার কাছে থেকে আমি কি জানতে চাইছি? যার আচরণ গুন্ডা, মিস্তানদের মতো সে আর কতই ভালো হতে পারে। তানিয়ার এহেন কথায় পাশের দাঁড়িয়ে থাকা ছেলেটি বলে ওঠে, দেখো মিস, এবার তুমি বেশি বলছো। তোমাকে ভাই সাহায্য করেছে, আর তুমি তাকেই তারা চিহ্ন। তাহসিন তানিয়ার পানে তাকিয়েই হাতের ইশারায় ছেলেটিকে থামিয়ে দিয়ে বলে, ওকে বলতে দে আমির, তুই যা। কিন্তু ভাই, যা আমির। আমির নামের ছেলেটি প্রস্থান করলে তাহসিন পাশের চেয়ারে আয়েশ করে বসে তানিয়ার উদ্দেশ্যে বলল, কন্টিনিউ। তানিয়া ভ্রু কুঁচকে ফেলে। মানুষটা কি দিয়ে তৈরি? এত অপমান শুনেও চুপ। আবার বলে কন্টিনিউ। তানিয়া হিসহিসিয়ে বলে, এই ভাবেন কি নিজেকে আপ? আমি নিজেকে কি ভাবব? তুমিই তো সব ভেবে ফেললে। যাক, নিজের নামে যা জানতাম না তা তোমার বদৌলতে জানতে পেরে আমি ধন্য। তাহসিনের কোমল সুর। তানিয়া মুখ থেকে শ্বাস ছাড়ে, কার সাথেই সে তর্কে জড়িয়েছে। আপনি একটা উন্মাদ। ধন্যবাদ, জানতাম না, জেনে নিলাম। আর আপনার সাহস কিভাবে হলো আমার নিজের কোলে তোলার? আবার তুলে দেখাবো? তানিয়া এবার থমথমে খেয়ে যায়। শুকনো ঢোক গিলে তাহসিনের দিকে তাকায়। ছেলেটার দৃষ্টি অন্যরকম, কেমন একটা ঘোলাটে। তানিয়া চিত্তে সূক্ষ্ম ব্যথা অনুভব করে। এতক্ষণে প্রায় গায়েব হয়ে যাওয়া ব্যথা আবারও চাগার দেয়। তানিয়া পেট ধরে খামচে। তাহসিনের নজর এড়ায় না। চতুর তাহসিন বুঝে ফেলে অনেক কিছুই। তড়িৎ ফোন বের করে পকেট থেকে। কাউকে ফোন করতে করতে তানিয়ার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, এখানেই বসবে 10 মিনিট। কেন? আমি বলছি তাই। আপনার কথা শুনবো কেন? কারণ আমি মস্তান, তাই আমার কথা না শুনলে মস্তানি দেখাবো। তানিয়া ভরকে গেল। তাহসিনের সাথে আর তর্ক সিলিং ছোঁয়াতে মন চাইল না। পাশের লম্বা বেঞ্চে বসে গেল। তাহসিন ফোন কাউকে কিছু বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। হাতে গুনে ঠিক 10 মিনিট পরেই রুমে এক মেয়ে প্রবেশ করল। সম্ভবত সিনিয়র। দেখেই বোঝা যাচ্ছে। তানিয়া একবার তার দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করল। পর মুহূর্তেই শুনতে পেল মেয়েলি কণ্ঠ। বোন, চোখ হলো, তাকাও আমার দিকে। তানিয়া তাই করে। ব্যথাতুর তার চেহারা। মেয়েটি মুচকি হেসে বলে, আমি তোমাদের সিনিয়র, লাস্ট ইয়ার। পিরিয়ড ক্রামস হচ্ছে প্রচুর। তানিয়া অবাক হয়ে ধীমে কণ্ঠে বলে, তুমি কিভাবে জানলে? ইটস সিক্রেট। আমি বুঝি, আমার প্রচুর হয়। ইভেন কিছু দিন আগেই আমার হয়েছে। তাই এখনো ব্যাগে পেইন কিলার আছে। ভয় নেই, ডক্টর প্রেসক্রাইব করা। অতপর মেয়েটি নিজের ব্যাগ থেকে একটা কেকের প্যাকেট তানিয়ার দিকে এগিয়ে বলে, আগে এটা খাও, তারপর পেইন কিলার খেও।
কিন্তু ডোন্ট ওয়ারি বনু, ট্রাস্ট মি। তানিয়া আর না করতে পারল না। ধীরে ধীরে কেক শেষ করে পেইন কিলার খেলো। মেয়েটি তানিয়ার গালে হাত রেখে বলল, 5 মিনিট রেস্ট নাও, ব্যথা কমে যাবে। থ্যাংক আপি। এই ধন্যবাদ তো অন্য একজনেরও প্রাপ্য। কার আপি? সেটা পরে কোনো একদিন বলবো। তানিয়া ভ্রু কুঁচকে রয়। তার মাথায় কিছুই ঢুকল না। বেশ কিছুক্ষণ পর নিজেকে সুস্থ ফিল করল তানিয়া। অতঃপর আপিকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। তানিয়া প্রস্থান করলে মেয়েটি কাউকে ফোন করে। রিসিভ হতেই বলে, ডান ব্রাদার ড্যাশ 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 ড্যাশ। দিয়ার মা তাকে অর্জেন্ট বাড়ি আসার নির্দেশ দিয়েছেন। তার বড় মেয়ে মানে দিয়ার আপা আসছে। ক্যান্টিনের পথেই ফোন আসে তার, যার ফলে শিফা সেখানেই বিদায় জানিয়ে চলে আসে। কলেজ গেট থেকে বেরোনোর সময় দিয়া লক্ষ্য করে কিছু ছেলের দল তার পিছু আসছে। দিয়াকে অনুসরণ করছে কি না তা বোঝা না গেলেও দিয়া সেফটির তাগিদে রাস্তা থেকে একটা আদলা ইট ধরে তার ফিনফিনে হাতের মাঝে। মেন রাস্তায় এসে দিয়া কোনো দিকে না তাকিয়েই হাঁটতে থাকে। হঠাৎ করেই তার মনে হয় কেউ তার পিছে একদম কাছাকাছি। দিয়া ধ্যান ধারণা হারিয়ে পিছন ফিরেই ইট ছুঁড়ে মারে, আর সাথে সাথেই এক বিকট গুঞ্জন শোনা যায়। দিয়া কানে হাত রাখে, ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতেই দেখে তার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে, যার ফ্রন্ট গ্লাসের এক পাশ ইটের আঘাতে লণ্ডভণ্ড। দিয়া চোখ বড় বড় করে রয়। কিছু বুঝে ওঠার আগেই তার সামনে হন্তদন্ত হয়ে হাজির হয় শামীম। একবার দিয়ার দিকে তো একবার নিজের ডার্লিং গাড়ির কাছের দিকে তাকায়। দিয়া শামীম দেখেই ভরকে যায়। মানুষটির চাহনি সাফসাফ বলছে গাড়িটি তার। দিয়া ঠোঁট নাড়িয়ে কিছু বলার পূর্বেই শামীম বলে, মিস ছি, এটা কি ছি কাজ করলে? খোদা আমার বুলবুলি। বুলবুলি, মাই কার, ড্যাম, বেচারির উপর কি নির্যাতন করলে তুমি? ভাগ্যিস আমি গাড়ির মধ্যে ছিলাম না, না হলে আমার যে কি হতো। এই বলো, কেন করলে এমন? দিয়া কোনো রকম আমতা আমতা করে বলল, দেখুন আমি কিছুই জেনে বুঝে করিনি। আপনার দোষ। শামীম আকাশ থেকে পড়ল এমন ভাব নিয়ে নিজের তর্জনী আঙ্গুল নিজের দিকে ইশারা করে বলল, আমার ভুল মানেটা কি? এই তোমরা মেয়েরা এমন ঘাড়ত্তারা হও কেন গো? ভুল করে মানতে চাও না? যেন মেয়েদের ওপর পিএইচডি করেছেন। শামীম বুক ফুলিয়ে বলল, হ্যাঁ করেছি। এন্ড আই এম প্রাউড অফ মাইসেলফ ফর দ্যাট। আর আমি এটাও জানি যে তুমি এখন গিল্টি ফিল করছো, কিন্তু নিজের ভুল স্বীকার করতে তোমার কষ্ট হচ্ছে। দিয়া থমথমে মুখে আশেপাশে তাকায়। তার সত্যি খারাপ লাগছে। দিয়া মিন স্বরে বলে, সরি। শামীম ভ্রু কুঁচকে না শোনার অভিনয় করে বলে, কি? আমি শুনতে পাইনি। সরি, আমি বুঝতে পারিনি। শামীম এবার দিয়ার দিকে খানিক ঝুঁকে খাদ কণ্ঠে বলে, সরিতে আমার পোষাবে না মিসছি। আমার এই গাড়িটার দাম 49,50,075 রুপি। তার মধ্যে এই কাজটির দাম প্রায় 2 লাখ টাকা, আর যেই ক্ষতি তুমি আমার করেছো, তোমাকে ডিসকাউন্ট দিয়ে মিনিমাম 20,000 তো দিতেই হবে। এবার দিয়ার অন্তর আত্মা কেঁপে ওঠে। 20,000 টাকা সে কোথায় পাবে? তার কান ঝাঝা করছে। চোখের কোণে জমাট বেঁধেছে হালকা অশ্রু। বারে বারে শুকনো ঢোক চিপে কম্পনরত কণ্ঠে বলে, 20,000 টাকা আমি কোথায় পাবো? আমার কাছে নেই। শামীম বাঁকা হাসে। টাকা কি আদেও তার দরকার ছিল? একদমই না, মোটেও না। সে তো শুধু চায় দিয়ার সঙ্গ। কেন চায় জানে না। শামীম দীর্ঘশ্বাস ছাড়ে। যেন দিয়ার প্রতি অনেক সদয় হলো সে এমন ভাব নিয়ে বলে, তাহলে আর কি? তোমার বাবার নাম্বার দাও, তার কাছ থেকেই চেয়ে নেব। দিয়া আতকে উঠে, বাবা? বাবাকে বলবেন না প্লিজ। তাহলে তোমার নাম্বার? আমার? হ্যাঁ তোমার। আমার এত বড় ক্ষতি করে তোমাকে এমনি তো ছেড়ে দিতে পারি না। আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি কলেজ শেষে রোজ আমাকে 10 টাকার চা খাওয়াবে, আর এমন খাওয়াতে খাওয়াতে একদিন তোমার 20,000 টাকা শোধ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো অনেক দিন ধরে আমাকে চা খাওয়াতে হবে, কিন্তু আমার কাছে এই অপশন ছাড়া কোন অপশন নেই। নাও চয়েস ইস ইয়োর্স। দিয়া কিছুক্ষণ চুপ থাকে। সে ভুল করেছে, তার মাসুল গুনতে তাকে হবে। অনেক ভেবে চিনতে দিয়া বলে ওঠে, আমি রাজি, কিন্তু শুধু চা খাওয়ানো পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন। তো তোমার কি মনে হয়, আমি তোমায় বিয়ে করব? দিয়া তেতে উঠল, লাফাঙ্গা। 20,000। দিয়া আবার থমথমে খায়। শামীম বলে, নাম্বার? দিয়া না চাইতেও তার ফোন নাম্বার দেয়। দিয়া আর কিছু না বলে চলে যাচ্ছিল, এমন সময় শামীম আবারও বলে, আরে নাম তো বলে যাও মিসছি। দিয়া দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে, গো টু হেল। শামীম তা স্পষ্ট শুনে দাঁত কেলিয়ে বলে, ভালো নাম নয় এটা, মিস্টিয়া রিয়া হিয়া দিয়া। আপনাকে তো 20,000। শেষের নামটা। কণ্ঠে ক্রোধ। দিয়ার চলে যাওয়া দেখে শামীম ফিক ফিক করে হেসে উঠল।
বীর বীর করে আওড়ায় দিইউ। বেশ কিছু বালকের হাসির গুঞ্জনে থমকে যায় ছোট্ট রেশমের পদচারণ। ছোট্ট বালিকার মনের মধ্যে বেজে উঠল কারোর রিনরিনে হাসির ধ্বনি। রেশম কোনা চোখে একবার তাদের দিকে তাকিয়ে জায়গা প্রস্থান করলে শুনতে পায় কারোর শব্দ। এই মেয়ে থামো, এদিকে আসো দেখি ঝটপট। যে ভয়টা পাচ্ছিল রেশম সেটাই হলো। কণ্ঠ তার চিরচেনা, মালিক তার আরহাম। রেশমের ছোট্ট মনের মানুষ। রেশম দুরু দুরু বুকে মৃদু কদম পিছিয়ে সেই বালক দলের সামনে দাঁড়ালো। মস্তক তার নত। মুহূর্তেই এগিয়ে এলো কিশোর আরহাম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে ছেলেটির ৫-৭টা নতুন গজানো দাড়ি লক্ষ্য করা যাবে, গোপের রেখা বোঝা যাবে সঙ্গে। সুন্দর সুলভ মুখশ্রী। উঠতি বয়সের গমগমে সুরে হাতের কাগজ রেশমের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তুমি দিয়েছ আমায়। রেশমের অন্তরাত্মা কেঁপে উঠল। কাগজটি আজকেই সে লিখেছে নিজের সবটুকু অনুভূতি উজাড় করে। অতঃপর কোনো এক ক্লাসমেটের দ্বারা এটি আরহাম পর্যন্ত পাঠায়। রেশম মিথ্যে বলতে পারে না, তাই মাথা উপর নিচে করে সম্মতি জানালো আরহাম এর কথার। সাহস কত বড় তোমার! জানো আমি তোমার কত সিনিয়র। এইটুকু মেয়ে আবার লাভ লেটার লেখে। এরপরে এরকম কিছু দেখলে সব কয়টা দাঁত ফেলে দেব এক থাপ্পড়ে। ছোট্ট রেশমের চিত্ত আকাশে জমে ওঠে ঘন কালো মেঘ। চোখের কোণে টলমল করছে অশ্রু জল। এরপরে আরও একটা ধমক দেয় আরহাম। যাও ক্লাসে। রেশম কেঁপে ওঠে তবুও ফুপিয়ে বলে, আমার তোমাকে পছন্দ। কিন্তু আমার তোমাদের মতো বাচ্চা মেয়েদের পছন্দ নয় বুঝেছ। নাক টিপলে দুধ বেরাবে আর কথা বলে পছন্দের। এইটুকু মেয়ে পড়াশোনার নাম নেই, যাও ক্লাসে যাও। এইবার রেশম ফুপিয়ে কেঁদে উঠল। দাঁড়ায় না আর এক পল। দৌড়ে স্থান ত্যাগ করে। এদিকে আরহাম মৃদু হাসে। বীর বীর করে বলে, বাচ্চা মেয়ে। অতি ব্যস্ত মহিলা, অতি অসুস্থ মহিলা, আপনার কি মুখদর্শন পাবো আমারা? দরজার বাহির থেকে তানিয়ার কণ্ঠ পেয়ে রেশমের চেতনা ফিরল। মুহূর্তের ব্যবধানে হুড়মুড় করে রুমের মধ্যে প্রবেশ করল তানিয়া, শিফা এবং দিয়া। রেশম উৎফুল্ল হয়ে উঠল। আরে সখী গণ! শিফা দাঁত কেলিয়ে রেশম দিকে তাকিয়ে বলল, পায়ের অবস্থা কেমন বান্ধবী? হাঁটা চলা করতে অসুবিধে হলে তোর মা বলে একটা বরের ব্যবস্থা করে দিতে পারি। কি বলিস? দিয়া শিফার বাহুতে চাপড় দিয়ে বলে, বিয়ে তো আগে আমরা তোকে দেব। সবাইকে বিয়ের সাজেশন দেওয়া তুই আগে এক্সপিরিয়েন্স কর বিয়ের জ্বালা। তানিয়া বলল, আচ্ছা আমার এখানে বিয়ের কথা বলতে এসেছি নাকি রেশমকে দেখতে? চার বান্ধবী বসে গোল হয়ে শুরু হয় তাদের কথার, গল্পের মেলা। এতক্ষণ অতীতের ভাবনায় মজে থাকা মন শান্ত হলো রেশমের। ড্যাশ 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 ড্যাশ। ক্লাস আজ নিস্তব্ধ। 2 ক্লাসের পর আরিশের ক্লাস যেন শুনশান। গত 2 ক্লাসে 2 বান্ধবীদের সাথে মাঝামাঝি বেঞ্চে বসলেও আরিশের ক্লাসে শিফা ফার্স্ট বেঞ্চের প্রথম দিকে বসে আছে অত্যন্ত অসহায় ভঙ্গিতে। আজ আরিশকে বেশ রাগান্বিত লাগছে। ক্লাসে প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পায় ব্ল্যাকবোর্ডে কেউ বড় বড় অক্ষরে লিখে রেখেছে, আরিশ বেবি আই লাভ ইউ। লেখাটা দেখার পর থেকে আরিশের মেজাজ তুঙ্গে। এক প্রকার চিৎকার করে জিজ্ঞাসা করে এই বেয়াদবি কার? কিন্তু আরিশের এহেন অগ্নিরূপে কেউ কিছু বলার সাহস পায় না। এরপরে সোজা তার নজর যায় শিফার দিকে। মেয়েটা রীতিমতো কাঁপছে তার চিৎকারে। শিফা, কে কাছে ডেকে দাঁতের দাঁত পিষে জিজ্ঞাসা করলে শিফা হুড় মুড়িয়ে সেই মেয়েটির নাম বলে দেয় যে ব্ল্যাকবোর্ডে লেখাটা লিখেছে। আরিশ মেয়েটিকে আচ্ছা রকম অপদস্থ করে। এমনকি পুরো ক্লাসের সামনে কান ধরে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখে। শিফা তখন থেকেই একরকম অপরাধবোধে ভুগছে। তার ভয়ের কারণে মেয়েটাকে অবদস্থ হতে হলো। কি হতো যদি একটু সাহস দেখিয়ে চুপ করে থাকত? কিংবা বলে দিত যে, সে জানে না। এবার তো সে আরিশের দিকে তাকাচ্ছে পর্যন্ত না। প্রথম সারিতে বসে তার অসার শরীর নিয়ে পেন চালাচ্ছে খাতায়। এতদিনের আরিশের প্রতি তার ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। শান্ত, অল্পভাষী আরিশের এহেন লৌহমানব রূপ যেন শিফার অন্তঃস্থলে কেটে গেল এক গভীর আচর। শিফার হাবভাবে অন্তর্দৃষ্টিসম্পন্ন আরিশ বুঝল সবটাই। কিন্তু হঠাৎ করে ঘটল এক আকাঙ্ক্ষিত ঘটনা। শান্ত নিস্তব্ধ আরিশের ক্লাসে হুড়মুড়িয়ে প্রবেশ করল তাহসিন। চোখ মুখ তার রক্তিম, কপালে শিরা ফুলে উঠেছে। ক্রোধে উন্মত্ত দানব লাগছে তাকে অনুমতি ছাড়া ক্লাসে প্রবেশ করে আরিশের দিকে একবার তাকালো তাহসিন। মুহূর্ত অতিক্রম করতে না করতেই তাহসিন তার বৃহৎ কদম ফেলে তেড়ে গেল এক ছেলের দিকে। তাহসিনকে এখন মনে হচ্ছে কোন খেপাটে সার, কেউ যেন তার সামনে লাল কাপড় দেখিয়েছে। আপন দানবীয় হাতের পরপর 3টা চড় মেরে ছেলেটির চিবুক ধরল শক্ত হাতে। মুখের সামনে ঝুঁকে দাঁতে দাঁত কিরমির করে বলল, কতবার বলেছি, পড়া লেখা করা ছাত্রদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। প্রথম বর্ষেই নিজের ছাত্রদল গঠন করবি।
নেতা হবি নেতা, নেতাগিরি একদম গুছিয়ে দেব। এরপর ইউনিয়ন রুমের আশেপাশে যদি তোর ছায়াও দেখি, তাহলে আর হবে না, ভাই। ছেড়ে দিন। ছেলেটির আকুতি ভরা কণ্ঠে তাহসিন মুখ খিচিয়ে ছেড়ে দেয়। অতঃপর আরিশের দিকে তাকিয়ে বলে, ডিস্টার্ব হচ্ছে। আরিশ মাথা দুলিয়ে বলে, কন্টিনিউ। ওয়েটিং। আরিশ কথাটি বলে চেয়ারে আরামের সহিত বসল। যেখানে ক্লাসরুমের দৃষ্টি তাহসিনের দিকে, সেখানে শিফা ভয় খিচিয়ে বসে আছে। আরিশ পূর্ণ আঁখি সীমাবদ্ধ রাখে শিফার উপর। এই অদ্ভুত মেয়েটা তাকে মত্ত করছে কোনো রূপকথায়। তাহসিন এবার ছেলেটির ঘাড় ধরে নিজের সম্মুখে আনে, চোয়াল দৃঢ় রেখেই বলে, পড়া লেখা করে যজ্ঞ হও। রাজনীতি একটা দলদল, একবার পা ঢুকে গেলে ধীরে ধীরে পুরো দেহটাই হারিয়ে যায়। ছেলেটাকে এক প্রকার শাসিয়ে কক্ষ প্রস্থান করল তাহসিন। যাওয়ার আগে অবশ্য তানিয়ার বিতৃষ্ণা মুখায়েব দেখতে ভুলল না সে। ড্যাশ 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 ড্যাশ। লাইব্রেরি পুরোই ফাঁকা। শিফা কোথায় তুই? একা ফিল হচ্ছে। নোটস খুঁজতে তো টাইম লাগবে। শিফা এক প্রকার লাফিয়ে হাঁটতে হাঁটতে বলল, ক্যাম্পাসের গ্রাউন্ডে আছি। এখনো এই জায়গা দেখা হয়নি ভালো করে। আর দিয়া তো বেরিয়ে গেল, বলল কোনো জরুরি কাজ আছে। তুই বসো না, কিছুক্ষণের মধ্যেই আমি যাচ্ছি। কল কেটে দিতেই তানিয়া হতাশ ভঙ্গিতে ফোন টেবিলে রাখল। এই বিশাল লাইব্রেরি সে একা। তানিয়া যদিও ভীতু নয়, তারপরেও কেমন আতঙ্ক লাগছে। একবার নজর তুলে আশেপাশে তাকালো, ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে শুনতে পেল কারোর কণ্ঠস্বর। কি ব্যাপার মিস তানিয়া? ও বুঝি ভয় পায়? তানিয়া তোরাক করে পিছে তাকাতেই দেখল তাহসিন বুক টান টান করে দাঁড়িয়ে আছে। হাতে তার কোনো ইংরেজি নোভেল। তানিয়া ভ্রু কুঁচকে বলল, মোটেও না। আমি তো জাস্ট লাইব্রেরি দেখছিলাম। ভীতু নজরে? জি না, তীক্ষ্ণ নজরে। তাহসিন শুষ্ক হাসে। পরপর এগিয়ে তানিয়ার মুখোমুখি বসে শান্ত দৃষ্টিতে তানিয়ার পানে এক পলক তাকিয়ে নিজের হাতে থাকা বই খুলে তাতে মনোনিবেশ করে। তানিয়া নিজের নোটস কালেক্ট করতে করতেই বলে ওঠে, মস্তান রাও লাভ স্টোরি পড়ে। তাহসিন কি হাসল তানিয়ার কথায়? বোঝা গেল না, তবে কিছু মুহূর্তে চুপ থেকে বলল, পড়ে হয়তো। স্টোরিটার থিম জানো? জানো না হয়তো, তাহলে আমিই বলি। একজন বিশাল ব্যবসায়ীর ছেলে থাকে নায়ক। তার ছন্নছাড়া, খাপছাড়া জীবন। যে জীবনের কোনো নারী কখনোই প্রবেশ করতে পারবে না। মাহারা নায়ক প্রায় সময় থাকত ডিপ্রেশনে বা বদ চিন্তায়। একদিন সে আত্মতারা চিহ্ন হত্যা করতে যায় নদীর উপর নির্মিত ব্রিজে। অবশ্য এর আগেও নায়ক বহুবার আত্মতারা চিহ্ন হত্যা করার চেষ্টা করেছিল। ব্রিজের উপর উঠে যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি তার কানে আসে কোনো মেয়ের অসহায় কণ্ঠ। মেয়েটি খুবই গরিব পরিবারের। তার বাবার হঠাৎ হার্ট অ্যাটাকে সে দিশেহারা হয়ে সবার কাছে সাহায্য চায়, আকুতি মিনতি করে নায়কের কাছে বলে, যেন সে তার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করে। নায়ক সাহায্য করে। সেই দিন নায়ক না চাইতেও একটা নতুন জীবন পায়। মেয়েটির মায়াবী চেহারায় সে হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে। যে জীবনে সুখের ছিটেফোঁটাও ছিল না, হুট করেই সেই জীবনে ভরে ওঠে সুখের সুঘ্রাণ। মোরাল অফ দ্য স্টোরি ইস, কারোর আচানক আগমনও কত শান্তির হতে পারে। যে জীবন আমাদের কাছে বৃথা, সেই জীবন কারোর স্বপ্ন। আমরা চারিপাশে চোখের সাহায্যে যা দেখি সেটাই কিন্তু সত্য না, এর পিছনেও রয়েছে এক প্রকাণ্ড বাস্তবতা। এতক্ষণ তানিয়া যেন কোনো ঘোরে চলে গেছে। তার সামনে বসে থাকা মানুষটির কথায় কি একটা যেন ছিল। তানিয়ার মুখের সামনে তুড়ি বাজাতেই তানিয়ার হুঁশ ফেরে। কোথায় হারালে? হু, আপনি বইটা কতবার পড়েছেন? 3 বার। তাও আবার পড়বেন? হ্যাঁ, কারণ বইটি আমার পছন্দের। তানিয়া অভিজ্ঞদের মতো মাথা নাড়ায়। কেন জানি এই মুহূর্তে তাহসিনকে দেখে তার বিতৃষ্ণা অনুভব হচ্ছে না। তাহসিন এবার হুট করেই উঠে দাঁড়ায়। তানিয়ার মুখের ঝুঁকে পড়ে সহসা মেয়েটি চমকে দেহ পিছে হেলায়। কি ভাবছ? কিছুক্ষণ আগে নিজের ক্লাসে দেখা আমিটা আসল, নাকি এখন যাকে দেখছো সেটা আসল? হ্যাঁ, তানিয়া তো এটাই ভাবছিল। আচানক প্রশ্নে তানিয়া আমতা আমতা করে বলে, না, মানে আমি বলছি, দুটোই আমি। আর এই দুটোই আমি, তোমার ভবিষ্যৎ। কথাটি বলেই তাহসিন তানিয়ার গালে আলতো হাত রাখে। অতপর দ্রুততার সঙ্গে লাইব্রেরি হতে প্রশস্ত করে রেখে যায় অমীমাংসিত ধাঁধা। ড্যাশ 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 ড্যাশ। বিদ্র পড়ার অনুরোধ রইল। হঠাৎ করেই ক্রিকেট বল এসে শিফার কপালের কোণে লাগতেই ফোঁচাত করে বসে পড়ে মাঠের একপাশে। ফেটে সেখান হতে রক্তক্ষরণ হচ্ছে তার। শিফা গভীর সুরে কেঁদে উঠল। হাতের সহিত চেপে থাকা কপালের কোণ, আঙুলের ফাঁক থেকে রক্ত চুয়ে পড়ছে। মুহূর্তেই ভিড় জমে শিফার নিকটে। পরমুহূর্তেই সেই ভিড় ঠেলে এগিয়ে আসে আরিশ।
ছক্কা মারতে গিয়ে নিজের বুকেই আঘাত করে ফেলেছে এমন প্রতীত হচ্ছে ছেলেটার। আরিশ এক প্রকার টেনে নিল শিফাকে নিজের কাছে। সম্বিত হারিয়ে শিফার গালে আলতো চাপড় দিয়ে বলে, শিফা, বার্ড, তাকাও এদিকে তাকাও। এই কেউ পানি দে, আর তুই গিয়ে ইমার্জেন্সি মেডিকেল রুম রেডি করতে বল। আরিশের আদেশে ছেলেটি দৌড়ে যায়। পাশ থেকে পানির বোতল এগিয়ে দেয় কেউ। আরিশের এহেন অশান্ত আচরণ দেখে সেথায় দাঁড়িয়ে থাকা প্রতিটা ছেলে মেয়ে অবাক হয়। পুরো কলেজ চেনে আরিশকে। শান্ত, বুদ্ধিসম্পন্ন এবং আকর্ষণীয় আচরণের অধিকারী ছেলে যে কিনা নিজের কাজে ব্যস্ত সর্বদা, তার অনর ধমকে পুরো কলেজ কাঁপে। সেখানে কি না এই সামান্য মেয়ের জন্য আরিশ উদ্বিগ্ন। শিফার আখি নিভু নিভু, মাথায় ব্যথা হচ্ছে প্রবল। আরিশ শুকন ঢুক গিলে শিফা কে কোলে তুলে ছুট লাগায় মেডিকেল রুমের দিকে। ডক্টর শি ইজ অল রাইট। কণ্ঠে চিন্তা। ডক্টর আরিশের পানে একবার তাকিয়ে আবারও শিফার নিস্তেজ অবয়বের পানে তাকায়। বলে, হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু কিন্তু কি? দুটো স্টিচ দিলে ভালো হতো। আরিশ ভাবনায় পড়ে যায়। সেই শিফার কেউ না, তাই এই ডিসিশন সে নিতে পারবে না। হ্যাঁ, সেই শিফার কেউই তো না। ভাবনাটা আরিশের অন্তরের কোনো এক জায়গায় বিঁধল। অতঃপর নিজেকে সামলে বলল, ও উঠুক ডক্টর। অপেক্ষার প্রহর বেশি লম্বা হলো না। আরিশ মেডিকেল রুমে একা। 2 মিনিট হলো ডক্টর বাহিরে গেছেন। শিফা মিট মিট করে চোখ খুলতেই আরিশ কে তার অতি নিকটে পেয়ে চিৎকার দিতে যাবে কি ঠিক সেই মুহূর্তেই আরিশ শিফার মুখ চেপে ধরে। কিডন্যাপ করে আনিনি। রিল্যাক্স। আরিশ ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিলে শিফা আবদাদের মতো বলে ওঠে, আমি কি তারা চিহ্ন গেছি? না, এত তাড়াতাড়ি তো নাই। যে আঁচড় তুমি আমার বুকে কেটেছ, সেই আঁচড়ে যতক্ষণ না তোমার ঠোঁটের ছোঁয়া পড়ছে ততদিন তোমায় কোথাও যেতে দেব না। আরিশের কণ্ঠে কি যেন একটা ছিল। শিফা অবাক নজরে তাকিয়ে থাকে তার সামনে বসে থাকা প্রশস্ত শরীরের মালিক আরিশের দিকে। লোকটা কি বলল? কিছুই বুঝল কি? কি জানি। আরিশের শার্টে রক্ত দেখে শিফা কিছুটা উদ্বিগ্ন হয়ে বলে, রক্ত? আপনার শার্টে? আরিশ একবার নিজের পানে তাকিয়ে শান্ত স্বরে বলে, তোমারই রক্ত, মাথা ফেটে গেছে তোমার। ক্রিকেট বল গেলে। শিফা ঝটপট নিজ কপালে হাত রেখে দেখে সত্যি ব্যান্ডেজ করা। এইবার মাথায় শুরু হলো ব্যথা। চোখ মুখ কুঁচকে ফেলে আরিশ মৃদু চিৎকারে ডক্টরকে হাঁক দেয়। শিফার মাথায় হাত বুলিয়ে বলে, ব্যথা করছে অনেকবার? এখনই ডক্টর আসবে। ডক্টর এসে শিফাকে চেক করে বলে, ব্যথা হবে, তার জন্য আমি ওষুধ দিয়ে দেব। স্টিচিং এর ব্যাপারটা ওকে জিজ্ঞাসা করেছেন? আরিশ কিছু বলে ওঠার আগে শিফা দ্রুততার সাথে বলে, সেলাই? সেলাই? তাই না। না, আমি করব না, একদম না। শিফা, বোঝার চেষ্টা করো, ইটস বেটার ফর ইউ। আরিশ শিফা কে বোঝানোর চেষ্টা করে। কথাটি বলে তার দিকে এগিয়ে আসতে নিলে শিফা দেয় এক চিৎকার। হু হু করে কেঁদে ওঠে, বেডের এক কোণে গিয়ে বলে, আমি করব না কিছু। আমি বাড়ি যাব। আরিশ নিজ কোমরে হাত রেখে সামান্য পায়চারি করে ডাক্তারের উদ্দেশ্যে বলে, সেলাই করা কি ম্যান্ডেটরি? না, সেলাই করলে ক্ষত দ্রুত সেরে উঠবে, না হলেও কোনো প্রবলেম নেই। আমি মলম দিয়ে দেব। তাহলে তাই করুন। ও ভয় পাচ্ছে। ডক্টর মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। আরিশ শিফার কাছে এসে তাকে টেনে নিজের সম্মুখে আনে অতঃপর ধীর কণ্ঠে বলে, করবে না সেলাই? শান্ত হও। আপনি যাবেন না প্লিজ, ডক্টর এসেই সেলাই করবে। যাচ্ছি না, এই যে দাঁড়িয়ে আছি এখানেই। পেইন হচ্ছে? হুম। আরিশ কিছু পল চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, ব্যাগে ফোন আছে? আছে। আরিশ শিফার ব্যাগ থেকে ফোন বার করে বলে, পাসওয়ার্ড? 123-654। আরিশ শিফার পাসওয়ার্ড শুনে অবাক হয়। এ কিরকম পাসওয়ার্ড? ফোন তো যে কেউ খুলে ফেলতে পারবে। তাহলে পাসওয়ার্ড দেওয়ার দরকার তাই কি? বলদি কিছু বললেন। নো। আরিশ শিফার ফোন থেকেই কল করে তানিয়াকে। তানিয়া ফোন রিসিভ করতেই আরিশ বলে উঠে, আমি আরিশ বলছি। স্যার, শিফার ফোন আপনার কাছে? জি। আসলে শিফা এখন মেডিকেল রুমে আছে। ক্রিকেট বল গেলে আঘাত পেয়েছে কপালে। দ্রুত আসো, ওকে বাড়ি নিয়ে যেতে হবে। তানিয়া যেন হুঁশ হারায়। লাইব্রেরি ছেড়ে দ্রুত ছুটে আসে মেডিকেল রুমে। হাঁপাতে হাঁপাতে শিফার কাছে যায়। সামান্য রাগ নিয়ে বলে, বারণ করেছিলাম মাঠের দিকে না যেতে। শুনলি না? শিফা মিন মিন করে বলল, আমি কি জানতাম যে এরকম কিছু হবে। যে বল মেরেছে তার সব চুল উঠে যাবে দেখিস। আরিশ খুক খুক করে কেসে উঠল। একবার অজান্তেই নিজের ঘন সিল্কি চুলে হাত বুলালো। তানিয়া আরিশের পানে চাহিয়া বলল, থ্যাঙ্কস দা ভাই। ঠিক সময় আপনি না হলে যে কি হতো? ইটস ওকে। মানে আজ আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি।
ওকে এই অবস্থায় জার্নি করানো ঠিক হবে না। কিন্তু, কোনো কিন্তু নয়। দাভাই বলেছ, তুমি আমার বোনের মতো। আরিশের কথা শেষ হতেই শিফা ঝটপট বলল, আর আমি? আমি কার মতো? আরিশ শিফার কথা পুরোই উপেক্ষা করে বলল, আমি তোমাদের ব্যাগ নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে তুমি এসো ধীরে সুস্থে। গেটের আছে আমি অপেক্ষা করছি। তানিয়া তাই করে। শিফাকে নিয়ে গেটের কাছে আসতেই দেখে আরিশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে পিছন সিটের ডোর খুলে দিলে তারা বসে পড়ে। তানিয়া সামনে ড্রাইভিং সিটে তাকাতেই দেখে তাহসিন স্টিয়ারিং ধরে সামনে তাকিয়ে আছে। আরিশ গড়িতে বসে বলে, চল তাহসিন। তানিয়া, অ্যাড্রেস বলো। তানিয়া সুন্দর করে গুছিয়ে অ্যাড্রেস বলল। তাহসিন আয়নার ভেতর থেকে তানিয়ার দিকে তাকিয়ে থেকেই গাড়ি স্টার্ট দিল।